আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে পড়ালেখার অ্যাকাউন্টিং ম্যারাথন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি অনেক অনেক বেশি লেট করে ফেলেছি। অনেক অনেক বেশি দুঃখিত, কারণ হচ্ছে একটু জ্যামে ছিলাম, অন টাইমে আসতে পারি, তার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা প্রত্যেকবার পরীক্ষার একদিন আগে, অর্থাৎ মিডল যে দিনে, মাঝখানের যে দিনটা, অর্থাৎ আজকের দিনটা, সেকেন্ড পেপারের আজকের দিনটাতেই আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী, পুরো একটা ক্লাস জুড়ে আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসেও সেম আমরা বরাবরের ন্যায় আর্থিক অবস্থা বিবরণী, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থা বিবরণী ইনশাল্লাহ ডিসকাস করব। সো প্রত্যেকে একদম চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজন করার জন্য। গতকাল যারা ক্লাসে ছিলেন প্রত্যেকে আপনারা দেখেছেন, আমরা শেয়ার ইস্যু চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক এবং সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করেছি, কীভাবে করতে দেখিয়েছি। তো আপনারা যারা ক্লাসে আছেন একটু জানাবেন আমাকে কাইন্ডলি। আমাদের কাছে প্রত্যেকের কাছে এই ক্লাসটা মোটামুটি অনেক ভীতিকর, অথবা এই চ্যাপ্টারটা আপনাদেরকে একটা যথার্থে বলে দিই, অ্যাকাউন্টিং প্রথম পেপার থেকে, অর্থাৎ অ্যাকাউন্টিং ফার্স্ট থেকে অ্যাকাউন্টিং সেকেন্ডে আর্থিক অবস্থা বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণী খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। যদি সমন্বয়ের কথা বলি, জাস্ট কিছু নতুন কিছু সমন্বয় এখানে থাকে, বরাবর আগের মতোই, মানে আগের মতো সমন্বয়গুলো থাকবেই। আর এখানের মধ্যে কি আচ্ছা, আর একটা কথা যদি আমরা একদম ব্রিফলি যদি বলি, অনেকে একদম যারা বেশি ভয় পান তাদের জন্য বলি, এখানে সমন্বয়গুলো খুবই সহজ, একদিনে সমন্বয়গুলো শেষ করা যায়, একদিনে না, মানে কিছুক্ষণের মধ্যে শেষ করা যায়। অনেক যেমন আগের যে চ্যাপ্টারটা ছিল, ওখানে চালানি কারবার, প্রেরিত পণ্য ছিল, বিক্রয় বা ফেরত সত্ত্বে বিক্রয় ছিল, হাবিজাবি এরকম অনেক ধরনের প্রবলেম ছিল। সমাপনী মজুদ পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, এগুলো এখানে আসে, বাট অনেক বেশি কম আসে। এখানে কিছু নিউ জিনিস, যেমন ঘোষিত লভ্যাংশ ঘোষণা করা হলো, অথবা প্রস্তাবিত লভ্যাংশ, এরপর কি সুনামের সাথে অধিহারের অবলোপন, এরপরে সাধারণ সঞ্চিতি স্থানান্তর, এরকম কিছু, অথবা নগদ লভ্যাংশ, এরকম কিছু নতুন জিনিস এখানে আছে। সো এগুলো পড়লে হয়ে যায়। এরপর আয়কর সঞ্চিতি আছে। সো যারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন আমাকে, ঠিকঠাক করে, এখন আবার জিজ্ঞেস করি ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এবং প্রত্যেকের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আপনার কাইন্ডলি আমাদের ক্লাসটা অবশ্যই 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 আপনার ফ্রেন্ড সার্কেলদের যে গ্রুপটা আছে, অথবা আপনার প্রিয়জন যদি আপনার সাথে পরীক্ষা দিয়ে থাকে, অবশ্যই প্রিয়জনকে পাঠাবেন। শুধু নিজে কেন করবেন, প্রিয়জনের কি পরীক্ষা ভালো হতে হবে, কেমন? সো ফ্রেন্ডদেরকে পাঠাবেন অবশ্যই, আর আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং মেনশন করে ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসে দ্রুত নিয়ে আসেন। আমি কিছুক্ষণ সময় নিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে কে কে আছে একটু দেখি। স্যার আমাদের সাথে দেখতে পাচ্ছি রাধিয়া আক্তার আছে, নুসরাত ইমা, ওকে, আর ঋতু আক্তার আছে, এরপর সানজিদা খান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি এবং আশা করছি আপনারা কি আছেন, ভালো আছেন। ওকে স্যার, আমি আপনাদেরকে প্রথমে এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ দিয়ে স্টার্ট করি, দেন আমরা কোথায় যাব, আমরা এই চ্যাপ্টারের সমন্বয় এবং সিকিউতে যাব। সবাই কাইন্ডলি খাতা কলম নিয়ে দ্রুত রেডি হয়ে যান, কেমন? ওকে। সো স্যার, আমরা কি প্রথমে দেখতে পাচ্ছি কি, এই যেখানে দেখেন আইএএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারনাল অ্যাকাউন্টিং সিস্টেম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম, ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কোনটা হবে একটু জানান তো কাইন্ডলি, এর অ্যান্সার কোনটা হবে? দেখি তো একটু জানান তো এখানে কোনটা হবে অ্যান্সার। সবাই একটু দ্রুত জানান তো, 1 নাম্বার অ্যান্সার কোনটা হবে। এটা একটা মুখস্থের পড়া, আমরা এই চ্যাপ্টারে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এমসিকিউ প্র্যাকটিস করব, কেমন? আচ্ছা, দেখি কে অ্যান্সার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ার ডান, ওকে, ধন্যবাদ ঋতু আক্তারকে। সাহেব বলছে কী খবর, এটা কাকে জিজ্ঞেস করছেন ভাই?
ওকে, প্রথমটা এমসিকিউ কি হবে স্যার, অ্যান্সার কী হবে বলুন তো? আহ, রাদিহা বলতে হচ্ছে 1D, অর্থাৎ হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা একটু মাথায় রাখবেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখান থেকে একটা সম্পূরক প্রশ্ন বলে দিই, এটা হচ্ছে আপনাদের কাজে লাগতে পারে, কেমন? সেটা কি একটু দেখেন সবাই। সেটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা অনুযায়ী আর্থিক বিবরণী, এটা ফার্স্ট পেপারও ছিল, আর্থিক বিবরণী হচ্ছে 5 ধরনের, 5 প্রকার বা 5 ধরনের, এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ আর্থিক বিবরণী অংশ বা প্রকার হচ্ছে কয় ধরনের? 5 ধরনের, কেমন? হিস্টোরি ক্লাস কবে দিবেন? ইনশাআল্লাহ অবশ্যই দেওয়া আপনাদেরকে হচ্ছে নোটিশ দেওয়া হবে, কেমন? আচ্ছা, তাইলে আমাদের প্রথমটা ডান আলহামদুলিল্লাহ। এরপর কি বলছে দেখেন তো, এখানে কি বলছে? আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে দেখেন ভ্যাট প্রকৃতপক্ষে কার কাছ থেকে আদায় করা হয়, একটু বলুন তো। 2 নম্বরে আমরা জানি ভ্যাট 2 ধরনের, একটা হচ্ছে কি ক্রয় ভ্যাট, একটা হচ্ছে কি বিক্রয় ভ্যাট। আলটিমেটলি ভ্যাট হচ্ছে যে কে প্রদান করে বা ভ্যাট মানে কে কাকে দেয়, একটু বলেন তো কাইন্ডলি। 2 নাম্বারটা অ্যান্সার কি হবে? না স্যার, আবার পরে ঠিক বললাম তো, ফার্স্টে টাইপিং ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, তানহা বলছে টুম্পা। আসসালাম ওয়ালাইকুম সালাম। ওকে ভাইয়া, একটু কাইন্ডলি অ্যান্সারটা দেন। পিডিএফ কখন পারবো ভাইয়া? পাবো ভাইয়া, ভাই ক্লাসের শেষে ইনশাল্লাহ পেয়ে যাবেন, একটু সবাই ধৈর্য ধরে দেখেন। বিশঙ্কর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 2 নাম্বার খ বলছে। ওকে, মাশাল্লাহ অনেকে যুক্ত হয়েছেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে যুক্ত করে দেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এটা অ্যান্সার কী হবে স্যার? ভোক্তা। মনে রাখবেন স্যার, এখানে 3টা পক্ষ জড়িত, মানে আমাদের ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের সাথে টোটাল 3টা পক্ষ জড়িত। একটা হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা, আর একটা হচ্ছে ভোক্তা। ভালো করে বুঝেন, একটা ক্রেতা, একটা ভোক্তা এবং হচ্ছে কি আর একটা হচ্ছে কি বিক্রেতা। স্যার মনে রাখবেন, ক্রেতা এবং ভোক্তা প্রায় অলমোস্ট সেম, বাট অনেকাংশে সেম নয়। কিভাবে? একজন বিক্রেতা একজন ক্রেতা হতে পারে, কারণ সে পণ্য বিক্রয় করার সময় আরেকজন থেকে পণ্য কিনে, সে তো পণ্যটা পরে বিক্রি করবে, তখন সে বিক্রেতা হবে। কিন্তু যখন সে সরবরাহকারী থেকে পণ্যটা নিচ্ছে তখন সে ক্রেতা হিসেবে থাকে, রাইট? তাহলে আমরা যদি বলতে পারি, আমরা যদি ক্রেতাটাকে যদি বাদ দিই, আলটিমেটলি এই যে ভ্যাটটা আসলে এক্স্যাক্টলি কে দেয়? মনে রাখবেন, ভ্যাট আসলে প্রকৃতপক্ষে ভোক্তা দেয়। অর্থাৎ যে ভোগ করে, সে যে প্রাইস দিয়ে পণ্যটা কিনে, ওই প্রাইসের মধ্যে কি থাকে? আমার ভ্যাটটা ইনক্লুড করা থাকে। তার মানে ভ্যাট আলটিমেটলি কে দেয়? সেটা দেয় হচ্ছে ভোক্তা, মনে থাকবে। আর ভ্যাট কাকে দেওয়া হয়? ভ্যাট সরকারকে দেওয়া হয়। এই ভ্যাটের শর্ট ফর্ম, কি বলুন তো? এই ভ্যাটের শর্ট ফর্ম হচ্ছে কি দেখেন ভাইয়া, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। এটাকে বাংলায় বলা হয় মূসক। কেমন? বাংলায় বলা হয় কি? মূসক। আর এটা সর্বপ্রথম বাংলাদেশের প্রচলিত হয় কখন? 1991 সালের জুলাই ফার্স্টে। একটু লিখে রাখুন কষ্ট করে। এই যে মূসকের পূর্ণরূপ হচ্ছে মূল্য সংযোজন কর। কেমন? তাহলে আমরা ভ্যাট সম্পর্কে সবগুলো ইনফরমেশন আলহামদুলিল্লাহ হচ্ছে কি পড়ে ফেললাম। এরপর ভ্যাট মানে হচ্ছে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করেন স্যার, আমরা এখন একটা প্রশ্ন পেলাম, একটু কাইন্ডলি সবাই একটু খেয়াল করবেন প্রশ্নটা এখানে কি বলে। একটু খেয়াল করেন সবাই ভালো করে, প্রশ্নটা কি বলে। রাধিহা আক্তার উত্তর দিয়েছে, ঋতু উত্তর দিয়েছে, আদিত্য দে উত্তর দিয়েছে, এসকে শাকিল পিডিএফ দিয়ে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, অবশ্যই সেখানে ক্লাস শেষে পেয়ে যাবেন। কেমন স্যার? একটা কোয়েশ্চেন পেলাম, একটু খেয়াল করুন কি বলছে। ক্রয় মূল্য 90 টাকা। কি বলছে? ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 90 টাকা। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300% হলে লাভের পরিমাণ কত? তাইলে বলছে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300% হলে লাভের পরিমাণ কত? তাহলে স্যার আমরা একটু আচ্ছা আমরা হচ্ছে কি
চকের মধ্যে ডেবিট আর ক্রেডিট লিখে ওইটা কি এভাবে লিখতে পারবো ডে আর অবশ্যই অবশ্যই লিখতে পারবেন অবশ্যই আপনি ডি আর অবশ্যই লিখতে পারবেন কোনো সমস্যা নেই লিখা যাবে আপনার ডেবিট পুরোটা না লিখে আপনার ডে আর ক্রেও লিখতে পারেন কোনো সমস্যা নাই কেমন তাহলে স্যার আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি কেমন এবার দেখে এখন এটা কিভাবে করবো স্যার এটা একটু অ্যান্সার করুন তো 3 নাম্বারটা ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত টাকা স্যার বলুন কত বলছে বলুন তো ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা কি বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300% তাইলে ক্রয় মূল্য যদি 90 টাকা হয় বিক্রয় মূল্য 300% করেন কত হয় দেখেন তো তাহলে আমরা এটা যেটা পাবো এটার নাম কি বলুন তো এটার নাম হচ্ছে বিক্রয় মূল্য তাই না তাহলে 90 এ 300% করলে কত হবে আই থিঙ্ক 270 টাকা তাহলে আমার বিক্রয় মূল্য কত বলুন তো বিক্রয় মূল্য হচ্ছে কত 370 টাকা বুঝছেন সবাই বিক্রয় মূল্য কত 370 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাইলে স্যার দেখেন আমরা জানি লাভ কিভাবে বের করতে হয় লাভ হচ্ছে বেসিক্যালি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের সমষ্টি লাভ কি বলুন তো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের কি সমষ্টি তাহলে ভাই বিক্রয় মূল্য কত টাকা বলুন তো আমরা বিক্রয় মূল্য 270 মাইনাস ক্রয় মূল্য কত টাকা বলুন তো ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা তাহলে কত হবে আমার অ্যান্সার হবে কত বলুন তো ভাইয়া 18 তাহলে কত হবে 180 টাকা হচ্ছে কি আমার লাভ আমার এটা হচ্ছে কি আমার 180 টাকা হচ্ছে আমার লাভ সবাই কি বুঝতে পারছেন নাকি একটু বলুন তো দ্রুত 180 টাকা সবাই কি বুঝে গেছে আলহামদুলিল্লাহ প্রশ্নটা বুঝছেন সবাই বুঝে গেছে প্রশ্ন কি ক্লিয়ার বুঝে গেছে স্যার আলহামদুলিল্লাহ বুঝে গেছে নাকি একটু ভাইকে বলুন তো বুঝে গেছে তাহলে প্রথমে আমি বিক্রয় বের করলাম বিক্রয়ের টাকা আমরা জানি লাভ সমান বিক্রয় আর ক্রয় মূল্যের হচ্ছে কি পার্থক্য ওকে এরপর খেয়াল করেন কি বলছে এখানে এবার এখানে যাই এখানে একটু দেখি আমরা ফার্স্ট পেপারে হচ্ছে পড়াইছিলাম এই জিনিসটা করিম ট্রেডার্সের সমাপনী মজুদ 80,000 টাকা প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা হলে ক্রয় মূল্যে ক্রয়ের পরিমাণ কত স্যার হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় মিলে সৃজনশীলে 46 পাইলে পাস হব সৃজনশীল মিল স্যার দুইটা মিলে সৃজনশীলে তো হচ্ছে যে আপনার টোটাল আপনার হচ্ছে যে পাস হবেন কি হবেন না সেটা তো পরের কথা এখানে কত হচ্ছে যে আপনাকে টোটাল হচ্ছে 20 আর 13 পাইতে হবে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে হিসাব বিজ্ঞানে 20 তারপর ওখানে হচ্ছে কত 13 এমসিকিউ তাহলে টোটাল কত হয় 33 আগে তো এই মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে আপনাকে অ্যাকোয়ার করতে হবে আপনাকে আলাদা আলাদা পাস করতে হবে না এমসিকিউতে পাস করতে হবে আপনি মনে করেন যে হচ্ছে সিকিউতে হচ্ছে কত পাইলেন 70 পাইলেন অথবা হচ্ছে যে কি 65 পাইলেন কিন্তু আপনি এমসিকিউতে ফেল করলেন তাহলে তো আপনি ফেল স্যার আপনাকে তো আপনি সৃজনশীলের কথা তো পরে আসছে আপনাকে মিনিমাম যে অ্যামাউন্টটা সেটা তো আগে পেতে হবে তাই না হ্যাঁ পিডিএফে এমসিকিউ উত্তর দেওয়া থাকে ভাই অবশ্যই ক্লাসের শেষে পিডিএফটা দিবেন প্লিজ অবশ্যই দিব ভাই আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে স্যার এমসিকিউ 10 না আই থিঙ্ক এমসিকিউ আচ্ছা এমসিকিউ 10 মেবি হ্যাঁ এমসিকিউ 10 আর সিকিউতে মনে হয় 23 নাকি আমাকে একটু বলেন তো আমি ভুল হয়ে গেছি ভাই কখন পরীক্ষা হ্যাঁ হ্যাঁ মনে হয় এমসিকিউতে হচ্ছে 10 আর হচ্ছে কি সিকিউতে মেবি 23 পাইতে হয় সো এই তাহলে আপনার 33 টোটাল হ্যাঁ তাহলে হচ্ছে দুইটা মিলিয়ে হচ্ছে আপনাকে তো আগে মিনিমাম একটা অ্যাকোয়ারমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনি পাস করবেন আচ্ছা 23 আর 10 ঠিক আছে তান হ্যাঁ ঠিক আছে সরি আমার ভুল হয়েছে স্যার একটু সবাই ভালো করে খেয়াল করেন এই ম্যাথটা করার জন্য আমাদের কি করতে হবে একটু সবাই ভালো করে দেখেন এই ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে ফর্মুলাটাকে একটু দেখেন সেটা হচ্ছে সবাই মাথায় রাখবেন এটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে প্রারম্ভিক মজুদ তারপর হচ্ছে কি যোগ ক্রয় হ্যাঁ এই দুইটা যোগ করব করার পরে মাইনাস করব হচ্ছে কি সমাপনী মজুদ তাহলে আমরা কি পাই স্যার বলুন তো তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই রাইট বিক্রিত পণ্যের ব্যয় পাই এখন ভালো করে বুঝেন স্যার এই কথাটার মানে কি অর্থাৎ
প্রারম্ভিক আমরা সবাই বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা মনে রাখলে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করা যাবে। কীরকম একটু খেয়াল করেন স্যার। সাইম সালাম আসসালামু আলাইকুম স্যার। স্যার তো ভয় লাগাই দিতেছেন না স্যার, ভয় কেন দিচ্ছে? এটা সত্য কথা। হ্যাঁ, এটা সত্য কথা ভাইয়া, এটা সত্য কথা, ভয় লাগাই দিচ্ছি না রে ভাই, এটা বাস্তব। তাহলে স্যার আমাদেরকে এই ধরনের আমাদেরকে কি বিরক্ত বলছো? ক্রয়। আমরা একটু সবাই ভালো করে খেয়াল করি, আমাদেরকে সবাইকে ভালো করে খেয়াল করতে হবে যে এখানে দেখেন, এখানের মধ্যে কি বলছে আমাদেরকে, প্রারম্ভিক মজুদ কত টাকা বলুন তো? প্রারম্ভিক মজুদ আমরা আমাদেরকে এখন বের করতে বলছে কি ক্রয়ের পরিমাণ, অর্থাৎ আমাদেরকে এই কোয়েশ্চেনটা বের করতে বলছে। তাহলে আমরা আমাদেরকে দেখেন এরকম ম্যাথ দিয়ে যদি বলে আমাদেরকে প্রারম্ভিক মজুদ বের করতে অথবা ক্রয় বের করতে অথবা সমাপনী মজুদ পণ্য বের করতে বলে, তখন আমরা মাথায় আনবো আগে বিকৃত পণ্যের ব্যয়টা আমাকে একটু ভালো করে মাথায় বুঝতে হবে, বুঝলে হয়ে যাবে। মনে রাখবেন প্রারম্ভিক মজুদ আর ক্রয় আমরা যোগ করি, করে মাইনাস করি কি বলুন তো সমাপনী মজুদ। তাহলে আমরা কি পাই বলুন তো স্যার? হ্যাঁ, তাহলে আমরা কি পাই বলুন তো? বিকৃত পণ্যের ব্যয়। তাহলে স্যার মাথায় রাখতে হবে কি এই দুইটার যোগফল, আপনাদেরকে একটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে যে প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের যোগফল, এরপরে সমাপনী মজুদ আর বিকৃত পণ্যের ব্যয়ের যোগফল একই কথা। অর্থাৎ প্রারম্ভিক মজুদ ক্রয় যোগ করলে যে টাকাটা আসবে, এই দুইটা যোগ করলে যে টাকাটা আসবে, সেম সমাপনী মজুদ পণ্য আর বিকৃত পণ্যের ব্যয় যোগ করলে একই টাকাটা আসবে। তাইলে স্যার এটা কেন বললাম? এটা করলে একটা সুবিধা হবে কি জানেন? সুবিধা হচ্ছে আপনাকে মনে করেন ক্রয় বের করতে বলছে, দেখেন ক্রয় ছাড়া বাকি তিনটা টাকা, এই যে প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া আছে, এই যে তারপর সমাপনী মজুদের টাকা দেওয়া আছে, বিকৃত পণ্যের ব্যয় টাকা দেওয়া আছে, বাকি তিনটা টাকা দেওয়া আছে, তখন আপনি ক্রয় কিভাবে বের করবেন? এই যে সমাপনী মজুদ পণ্য আর বিকৃত পণ্যের ব্যয় যে দুইটা দেওয়া আছে এই দুইটাকে যোগ করবেন, অর্থাৎ এই যে নিচে দুইটা যোগ করবেন, করে উপরেরটা মাইনাস করলে এই যে ক্রয় পেয়ে যাবো। তাহলে দেখেন তো একটু সমাপনী মজুদ পণ্য কত টাকা বলুন তো? সমাপনী মজুদ পণ্য হচ্ছে কত টাকা একটু বলুন তো স্যার? সমাপনী মজুদ ৮০,০০০ টাকা, যে ৮০,০০০ টাকা আমি লিখলাম। এরপর দেখেন বিকৃত পণ্যের ব্যয় কত বলুন তো? ২ লাখ টাকা। ২ লাখ টাকা। তাহলে এই দুইটা যোগ করলে কত টাকা আসে ভাই? ২,৮০,০০০ টাকা। তাই এবার প্রারম্ভিক মজুদ কত বলুন তো? ৪০,০০০ টাকা। ৪০,০০০ টাকা। ৪০,০০০ টাকা। তাহলে ভাই বলুন তো এদিকে ২,৮০,০০০, ২,৮০,০০০ থেকে যদি আমি ৪০ মাইনাস করি তাহলে আর বাকি থাকে কত বলুন তো? ২,৪০,০০০ না? ২,৮০,০০০ থেকে ৪০ মাইনাস করলে কত হবে? ২,৪০,০০০। তাহলে আমার অ্যান্সার হবে কত বলুন তো? আমার ২,৪০,০০০। সবাই কি বুঝতে পারছেন স্যার? সেম ওয়েতে আমাকে যদি বলা হয় যে সমাপনী মজুদ পণ্য বের করো, তখন আমরা কি করব? তখন দেখবেন আপনাকে এই যে প্রারম্ভিক ক্রয় আর বিকৃত পণ্যের ব্যয় টাকা দাও, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রারম্ভিক আর ক্রয়ের টাকা যোগ করবেন, করে নিচের বিকৃত পণ্যের ব্যয়টা একটা মাইনাস নিচেরটা মাইনাস করবেন, করে আমরা সমাপনী মজুদ পণ্য পেয়ে যাব। সবাই কি ক্লিয়ারলি এখান থেকে যেরকম মেথড আসে পারবেন কিনা বলুন তো ভাই? তাহলে আমাদেরকে এটা মূল প্রিন্সিপাল কি, প্রারম্ভিক মজুদ ক্রয় দুইটার যোগফল মনে রাখতে হবে যে একই হয়, এবং এই দুইটার যোগফল কি হয়? একই হয়। বুঝছেন সবাই? তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কি বলুন তো? আমাদেরকে ক্রয় বের করতে হবে। ক্রয় বের করতে হলে কি করতে হবে? নিচের দুইটা যোগ করে প্রথমটা মাইনাস করলে ক্রয় বের হবে। আশা করছি বুঝছেন কিনা একটু ভাইয়াকে বলুন তো ভাইয়া কাইন্ডলি। আলহামদুলিল্লাহ পারা যাবে। এটা এতক্ষণ সময় কেন নিলাম বলুন তো? বুঝার জন্য। আপনাকে প্রারম্ভিক মজুদ বললো সেম একই জিনিসটা হবে। কিভাবে হবে? সমাপনী মজুদ পণ্য আর বিকৃত পণ্য এই দুইটা যোগ করবেন, করার পরে মাইনাস করবেন কি? ক্রয়। তাহলে কি পাবেন? প্রারম্ভিক মজুদ। বুঝছেন কিনা বলুন তো? বুঝে গেছে? বুঝে গেছে? একটু বলুন তো বুঝে গেছে কিনা? আলহামদুলিল্লাহ। ওকে ডান। এবার স্যার খেয়াল করেন, এরপরে যাচ্ছি আমরা, এরপরে কি বলছে? এই যে এখানে দেখেন স্যার, এই যে অলরেডি এটা বলে ফেলছি, বিক্রয় ভ্যাট ক্রয় ভ্যাট অপেক্ষা বেশি হলে তা কোম্পানির জন্য কি? এটা শর্টকাটটা লিখে নেন কষ্ট করে, এটা একটু কষ্ট করে লিখে নেন শর্টকাটটা। দেখেন ভাই, যদি বিক্রয় ভ্যাট, এখানে হচ্ছে কি ক্রয় ভ্যাট, এরপর দেখেন ভাই বিক্রয় ভ্যাট ক্রয় ভ্যাট, দেখেন ইফ আমার এখানে বিক্রয় ভ্যাট যদি বেশি হয় ক্রয় ভ্যাটের চেয়ে, এরপর ক্রয় ভ্যাট যদি বেশি হয় বিক্রয় ভ্যাটের চেয়ে, তখন কি হবে স্যার? দেখেন যদি আমার মনে রাখবেন বিক্রয় ভ্যাট বেশি হলে দায়, এক কথা শর্টকাট সিম্পল, বিক্রয় ভ্যাট বেশি, যেখানে প্লাস লিখলাম, বিক্রয় ভ্যাট বেশি হলে দায়, একদম সহজ কথা। আর
ক্রয় ভ্যাট যদি বেশি হয় তখন সেটা হচ্ছে সম্পদ। ব্যাস, একটু লিখে রাখেন তো ভাই, শর্টকাটটা একটু লিখে রাখেন। বিক্রয় ভ্যাট, ভাইয়ের সাথে বলুন, বিক্রয় ভ্যাট বেশি হলে দায়, বিক্রয় ভ্যাট বেশি হলে দায়, ক্রয় ভ্যাট বেশি হলে সম্পদ। ক্রয় ভ্যাট বেশি হলে কি সম্পদ? তাহলে অ্যান্সার কি হবে বলুন তো? অ্যান্সার হবে কি দায়। এটা কি হবে? কারণ আমাকে বলছে কি বিক্রয় ভ্যাট যদি ক্রয় ভ্যাট অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? দায় হবে। কেমন সবাই কি ক্লিয়ারলি বুঝে গেছে নাকি? একটু বলুন তো ভাইয়া, পারা যাবে? পারা যাবে? জি, সাইমন, কামরুন নাহার উত্তর দিয়েছে, সাইমন উত্তর দিয়েছে, মাশাল্লাহ। বাকিরা কোথায়? বাকিদের রেসপন্স খুবই কম, সবাই কি হচ্ছে রেসপন্স করতে হবে ভাই। এবার আমরা যাচ্ছি, আচ্ছা এই যে এখানে একটু বলে দিই, এখানে একটা ম্যাথ করব কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো জিনিস শিখে যাব একসাথে। কি বলছে একটু দেখেন ভাই, এখানে একটু ঠান্ডা মাথায় দেখেন। ব্যবহৃত মণিহারি, রে ফালতু, ব্যবহৃত মণিহারি। নোটপ্যাড একটু ওয়েট করেন, হ্যাঁ আমি একটু নোটপ্যাডটা একটু অন করি, সরি আমি একটু তাড়াহুড়োই ছিলাম তো, আমি নোটপ্যাডটা অন করতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই আমার এরকম বারবার কেটে যাচ্ছে। আচ্ছা আমরা এর ফাঁকে হচ্ছে যারা আছে একটু কাইন্ডলি বলেন তো, আমরা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিই, কেমন? একটু ক্লাসটা শেয়ার করে দ্রুত সবাই ক্লাসটা একটু কি করে দিই, শেয়ার করে দিই সবাই, হচ্ছে আমরা ক্লাসটা একটু কি করে দিই, শেয়ার করে দিই, কেমন? ওকে ভাই আসেন, এখন আমাদের ইনশাল্লাহ আর কাটবে না, এখনো কাটবে না, একটু দেখেন তো, এখন দেখেন স্যার, এখন সবাই দেখেন তো, একটু দ্রুত পড়ান, কারণ কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকবেন। ভাই এস কে শাকিল একটু মাথায় রাখবেন যে আমি ভাইয়া সরি আপনাকে বলতে হচ্ছে, আমি আপনার একজনের জন্য পড়াচ্ছি না ভাইয়া, সরি আমাকে বলতে হচ্ছে, এখানে অনেক স্টুডেন্ট আছে, সবাইকে বুঝতে হবে আমি আপনাকে একা একা পড়াচ্ছি না, এখানে একটু আমাকে, আমি যদি স্পিডে পড়াই দেখেন না মাঝে মাঝে পড়াই যে তখন মাথার উপর দিয়ে যাবে, তখন বুঝবেন না। এত তাড়াহুড়া কিসের ভাই? আমি আসি তো, কারেন্ট চলে গেলে সেটা রেকর্ড ক্লাস দেখতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে একটা আর্থিক বিবরণী, এখান থেকে কতগুলো প্রশ্ন আসবে বুঝতেছেন? আমি এখানে যেগুলো পড়া যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, সো একটু রিল্যাক্সে ভাই, মাইন্ড করিয়েন না, একটু রিল্যাক্সে পড়েন, হ্যাঁ এত তাড়াহুড়া করার কিছু নেই, এখানে তাড়াহুড়া করিয়েন না। তাহলে ভাই দেখেন তো, এখানে একটু দেখেন তো, হাবিবুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, একটু খেয়াল করেন তো, এখানে দেখেন কি বলছে, এরকম ব্যবহৃত সাপ্লাইস, ব্যবহৃত মনে রাখবেন স্যার, ব্যবহৃত সাপ্লাইস, ব্যবহৃত মণিহারি, মণিহারি আর ব্যবহৃত সাপ্লাইস যদি এরকম বলে, ব্যবহৃত মণিহারি আর ব্যবহৃত সাপ্লাইসের কথা যদি বলে, তখন আমাদের সূত্র মাথায় রাখতে হবে কি একটু দেখেন তো, সেটা হচ্ছে দেখেন ভালো করে দেখেন, প্রারম্ভিক, প্রারম্ভিক এর সাথে ক্রয় বা এবছরের যেটা নতুন, নতুন যেটা সেটা যোগ করতে হবে, ক্রয় আর নতুন একই কথা, বুঝছেন? এরপরে মাইনাস করতে হবে সমাপনী, সমাপনী বা যেটা হচ্ছে অব্যবহৃত, একটু লিখে রাখেন সবাই, অব্যবহৃত, কেমন কথা বুঝছেন? তো এটা যদি মাইনাস, তাহলে কী পাবো বলুন তো, ব্যবহৃত বা ব্যয়, একটু লিখে রাখেন। এরপর আমরা কি পাবো? ব্যবহৃত বা হচ্ছে কি ব্যয় বা খরচ, আগে সূত্রটা লিখে রাখেন। অর্থাৎ দেখেন আমাদেরকে শেয়ার ডান, মেনশন ডান, রিয়াক্ট ডান, নোট ডান, মাশাল্লাহ রিদিয়া আক্তার। আচ্ছা স্যার একটু সবাই ভালো করে খেয়াল করেন, একটু আপনারা একটু রিল্যাক্সে থাকেন, আমি পড়াবো, টেনশন নিয়ে না, আপনারা জাস্ট থাকেন, আমি পড়াবো। দেখেন স্যার এই যে ব্যবহৃত মণিহারি বলুক, স্যার এই যে এমসিকিউগুলো আমি এগুলো কেন পড়াচ্ছি, এখান থেকে দেখেন ক নাম্বারও ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে ক নাম্বার বলতে পারে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ বের করো, তারপর হচ্ছে কি ব্যবহৃত মণিহারের পরিমাণ বের করো, এগুলো ক নাম্বারের জন্য পড়াচ্ছি ভাই, শুধুমাত্র এমসিকিউতে ভেবে টুসটাস টুসটা বলতে পারি, বাট কেন বলতে এক্সপ্লেন করতে, যাতে করে আপনার কাজে আসে। খেয়াল করেন জাস্ট সিম্পল, ব্যবহৃত বলুক, ব্যবহৃত আর খরচ একই কথা,
যদি বলে মণিহারি খরচের পরিমাণ, চলতি বছরের মণিহারি খরচের পরিমাণ, ব্যবহৃত মণিহারির পরিমাণ, এরকম বললে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে চলতি বছরের খরচ বের করতে বলছে। মণিহারির ক্ষেত্রে এবং সাপ্লাসের ক্ষেত্রে একই জিনিস, স্টেশনারির ক্ষেত্রে সেম ফর্মুলা কি রাখতে হবে, প্রারম্ভিকের সাথে ক্রয় বা নতুনটা যোগ, সম্পূর্ণটা মাইনাস, তাহলে ব্যবহৃত ব্যয় বা খরচ পেয়ে যাব। এখন স্যার খেয়াল করেন প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিকের সাথে আমরা যোগ করি, একটু দেখেন সবাই ভালো করে, একটু দেখেন এটা আমরা করি, তাহলে এটা কেমনে পাবো দেখেন তো। প্রারম্ভিক কত টাকা বলুন তো, প্রারম্ভিক হচ্ছে 1000 টাকা, ক্রয় কত 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 5000 টাকা, তাহলে দুটোটা যোগ করে কত হবে 6000 টাকা, রাইট। এবার সমাপনী কত বলুন তো 3000 টাকা। তাহলে স্যার দেখেন তো আমার কি বলছে এখানে, আমাকে একটু দেখেন তো, আমার 6000 টাকা হচ্ছে আমার টোটাল, সেখান থেকে আমি সমাপনী বাকি রয়ে গেছে কত 3000 রয়ে গেছে, তাহলে এই বছর খরচ হচ্ছে কত বলুন তো 3000 টাকা। তাহলে আমার খরচ কত, খরচ হচ্ছে 3000 টাকা। বুঝছেন সবাই, বলুন তো বুঝে গেছে কিনা ভাইয়া? হাবিবুর রহমান হাবিব, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ভালো আছেন আপনি? আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, কেমন ফর্মুলাটা বুঝছেন 3000 টাকা। তো এরকম যদি আমাদেরকে যদি বলে স্যার এই সেম ফর্মুলা থেকে আমি আপনাদেরকে আরেকটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এখানেও সেম একটু আগে যেটা লিখছিলাম, প্রারম্ভিক মণিহারি যোগ ক্রয়, রাইট, মাইনাস করছি কি সমাপনী, পাইছি কি ব্যবহৃত খরচ। আপনাকে কখনো যদি বলে, এখানে একটু সবাই খেয়াল করুন, কখনো যদি বলে চলতি বছরের মণিহারি হচ্ছে কি নতুন কত টাকার মণিহারি কিনছো, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে সমাপনী ওই বিকৃত ব্যয়ের মতো সমাপনীর সাথে ব্যবহৃত যেটা, এই ব্যবহৃত এটা যোগ করবেন, এই দুইটা যোগ করবেন, করে মাইনাস করবেন হচ্ছে প্রারম্ভিকে, যে দেখেন এই প্রারম্ভিকটা মাইনাস, এই প্রারম্ভিকটা মাইনাস করবেন, তাহলে আমরা এটা পাবো। দেখবেন ম্যাজিক, দেখবেন 3000-এর সাথে এই যে সমাপনীর সাথে এটা যোগ করেন, 3000 যোগ করেন 6000, 6000 থেকে প্রারম্ভিকটা মাইনাস করেন, তাহলে বাকি থেকে 5, এই দেখেন নতুন মণিহারি করে 5000 টাকা। বুঝছেন, এই সূত্রগুলো বিভিন্নভাবে আমরা কি করতে পারি বের করতে। আবার যদি প্রারম্ভিক বলো তখন কি করব, তখন সেম ওয়েতে সমাপনীর সাথে চলতি বছরের খরচ যেটা সেটা যোগ করব, করে নতুন ক্রয়টা মাইনাস করলে আমাদের হচ্ছে কি প্রারম্ভিকটা বের হবে। বুঝছেন সবাই, বুঝে গেছে? গুড, ভেরি গুড, ওকে লিখলাম। এরপর চলে যাচ্ছি, দেখেন এবার দেখেন, ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করা পরবর্তী নিট মুনাফার উপর 5% কমিশন দিতে হলে কমিশন ধার্য করতে হবে কত, একদম সহজ। এই যে পরবর্তী কথা যখন বলবে, মনে রাখবেন পরবর্তী কথা যখন বলবে, পরবর্তী নিট মুনাফা যখন বলবো, তখন কি করতে হবে দেখেন, এই যে 100 যোগ হার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কি বলুন তো, তাহলে এখানে 100, তাহলে কত টাকার উপর মনে হয়, এটা কিভাবে করবো, 100-এর উপর এই হার কত 5%, তাহলে 5, তাহলে 100-র সাথে 5 যোগ করলে কত হবে 105, অর্থাৎ 105 টাকার উপর, এই যে 105 টাকার উপর 5 টাকা, এটা একটু বলে দিলাম, একটু মুখস্থ রাখতে হবে। যখন আপনাকে বলবে হচ্ছে ভাই দেখো, যখন বলবে ব্যবস্থাপনা প্রতিনিধি কমিশন চার্জ করা পরবর্তী নিট মুনাফা, পরবর্তী নিট মুনাফার উপর যখন বলবে তখন 5% হারে কমিশন, তাহলে 100 যোগ 5 যোগ করলে 105 টাকার উপর 5%। বুঝছেন সবাই? স্যার পারা যাবে এটা? ওকে, তাহলে অ্যান্সার কি হবে বলুন তো, 105 টাকার উপর 5 টাকা। ওই যে পরবর্তী বলছে, দ্যাটস ওয়াই 100-এর সাথে পরবর্তী যোগ 5, 100 প্লাস হার, এটা মাথায় রাখবেন। এটা 10% বললে তাহলে 100 প্লাস হার, 100 প্লাস 10, 110 টাকার উপর। আচ্ছা, এরপরে এই যে এই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে এতদিন দেখাতে যাচ্ছি, ওই দিনে দেখাতে চাইছিলাম। সবাই খেয়াল করেন, এখানে আজকে একটু সবাই একটু ধৈর্য ধরে, আমি হচ্ছে একটু কষ্ট করি, সবাইকে একটু বলি ধৈর্য ধরে আমাকে জাস্ট 5টা মিনিট দেন ভাই। এখন যে টপিকটা পড়াবো, সবাই রেডি আছেন তো, বলুন তো রেডি আছেন কিনা? এখন যেটা আমি পড়াবো এই জিনিসটা আপনার কোথায় কোথায় কাজে লাগবে, প্রথমে বলতেছি, যেমন আর্থিক অবস্থার বিপরীতে এমসিকিউতে তো কাজে লাগবে। 1 নাম্বার উৎপাদন ব্যয় চ্যাপ্টারে কাজে লাগবে, এবং উৎপাদন ব্যয় চ্যাপ্টার ওখানকার এমসিকিউতে কাজে লাগবে। এরপর ব্যয় খেয়াল করে, এরপর হচ্ছে আমাদেরকে অনুপাত বিশ্লেষণ, ওখানে কাজে লাগবে, ওখানকার এমসিকিউতে কাজে লাগবে। টোটাল প্রায় 4-5টা জায়গায় কাজে লাগবে। এখন যে টপিকটা, এটাকে বলে লাভের হার নির্ণয়। কীরকম লাভের হার নির্ণয় স্যার? দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটু সিম্পলি দেখাই, এটা কতটা একটু টাফ আমি আপনাদেরকে বুঝাই, আপনারা হয়তো বা এটাতে ঝামেলায় পড়বে। কি বলছে দেখেন, সোনামণি লিমিটেডের বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ টাকা, যদি বিক্রয়ের উপর মোট লাভের হার 20% দেয়। স্যার ভালো করে দেখেন, এখানে আমাকে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা, দেখছেন দেওয়া আছে কিসের টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা, কিন্তু লাভের হার দেখেন, এই যে মোট লাভের হার কিসের উপর দেখেন তো, বিক্রয়ের উপর। এখানে কি বিক্রয়ের টাকা দেওয়া আছে? তাহলে কেউ যদি
এভাবে 6 লাখ টাকার উপর, ভালো করে বুঝেন, 6 লাখ টাকার উপর কেউ যদি 20% করেন তাহলে সে অবশ্যই অবশ্যই ভুলের মধ্যে আছেন। মাস্ট ইউ আর ইন রং ওয়ে। কেন স্যার বলুন তো? কারণ আমাকে বলছে হচ্ছে টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, আমাকে যদি বিক্রয়ের টাকা দেওয়া থাকবো তাহলে আমি এটার উপর 20% করতাম। তাহলে স্যার এখন কি করব? টাকা দেওয়া আছে একটা, লাভের হার দেওয়া আছে আরেকটার উপর। ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হবে স্যার বলুন তো? আমাদেরকে মার্কআপ মার্জিন নামের একটা টপিক আছে, ওটার হেল্প নিতে হবে। সবাই কি ভালো করে বুঝছেন কিনা ভাই? আগে বলুন তো বুঝছেন কিনা? তাহলে মার্কআপ মার্জিন স্যার দেখেন, আমি আবারও বলতেছি, সবাই সাবধান করতেছি, যদি এখানে বিক্রিত পণ্যের ব্যয় টাকা দেওয়া আছে, যদি বলতো লাভের হার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20%, তাহলে আপনি ডিরেক্টলি করতে পারতেন। যেখানে টাকা দেওয়া আছে একটা, লাভের হার দেওয়া আছে একটা, এখন এটা আপনি যদি জোর করে করেন তাহলে আপনার ম্যাথ তো হবে না। এটা আর্থিক ও সেভিংসের এমসিকিউতে কাজে লাগবে, উৎপাদন ব্যয়ের এমসিকিউতে কাজে লাগবে, উৎপাদন ব্যয়ের সিকিউতে কাজে লাগবে। অনুপাত বিশ্লেষণের একদম ডিরেক্টলি সিকিউতে দেওয়া থাকবে এরকম, তখন আপনি কি করবেন? ঝামেলায় পড়বেন। এই জন্য আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখেন স্যার, তাহলে মার্কআপ মার্জিন এটা কেন বুঝতে হবে? সবাই কি বুঝতে পারছেন? এখন আমরা তাহলে পড়াবো স্যার, এখন যে টপিকটা পড়াবো এটা এমসিকিউ সিকিউ সবগুলোর জন্য। একটু সবাই কষ্ট করে একটু 5টা মিনিট ভাইকে সময় দেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মনে রাখবেন লাভের হার, এই যে দেখেন লাভের হার, এটা প্রথম দিন লাভের হার দুইটা জিনিসের উপর দেওয়া থাকে, এটা সবাই মুখস্থ করেন। একটু দুইটা জিনিস, একটা হচ্ছে বিক্রয়ের উপর দেওয়া থাকতে পারে, আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় অথবা মোট ব্যয় অথবা ক্রয় মূল্য, একই কথা। তাহলে দেখেন স্যার, এই পাশে স্যার দেখেন 3টা জিনিসের কথা বলা আছে, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, ক্রয় মূল্য, একই কথা। তাহলে স্যার দেখেন তো, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলা থাকুক, মোট ব্যয়ের উপর বলা থাকুক, ক্রয় মূল্যের উপর বলা থাকুক, একই কথা সবগুলা। বুঝছেন সবাই? আর তাহলে এইদিকে শুধু একটা, তাহলে লাভের হার আলটিমেটলি দুইটা জিনিসের উপর দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে বিক্রয়ের উপর, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর বা ক্রয় মূল্যের উপর। বুঝছেন সবাই ভালো করে? স্যার দেখেন, আমার যখন প্রয়োজন হবে, স্যার জি স্যার গতদিন দেখছিলাম কোন একটা ক্লাসে, এটা হচ্ছে ক্লাসে পড়াইছিলাম, বাট এর প্র্যাকটিস করার সময় কারেন্ট চলে গেছে, এই জন্য একটু দুঃখজনক ব্যাপার। আমি বাস বুঝে দিচ্ছি এখন, আবার এটা কাজে লাগবে এই জন্য। স্যার দেখেন এখন এটা অ্যাপ্লাই কীভাবে করবো দেখেন স্যার, বিক্রয়ের উপর বের করতে, সবাই একটু মুখস্থ করুন, বিক্রয়ের উপর বের করতে মার্ক আপ করতে হয়, মার্ক আপ একটু লিখে রাখেন। আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার বের করতে, মোট ব্যয়ের উপর ক্রয় মূল্যের উপর করতে মার্জিন করতে, একটু লিখে রাখেন মার্জিন। বুঝছেন সবাই? তাহলে এখানে করতে হবে কি স্যার বলুন তো? মার্ক আপ। দেখেন আর একটা সংযোগ, আপ মানে উপরে, এই যে বিক্রয়ের জন্য আপ, আর মার্জিন মানে নিচে, মানে এগুলো ছোটোর ক্ষেত্রের জন্য। তাহলে মার্ক আপের ফর্মুলা একটু দেখেন, হার ডিভাইডেড 100 প্লাস হার। তাহলে মার্ক আপের ফর্মুলা কি? হার ডিভাইডেড 100 প্লাস, মার্জিনের ফর্মুলা কি? হার ডিভাইডেড 100 মাইনাস হার। একটু লিখে রাখেন সবাই দ্রুত। এখান থেকে আপনি মিনিমাম এমসিকিউতে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ পাবেন এটা থেকে। সিকিউতে প্রায় আপনি 20 থেকে 30 নাম্বার এইটার জন্য আপনি আটকাই যাবেন গা। যদি এই টপিকটা ক্লিয়ার না থাকে অবশ্যই 20 থেকে 30 নাম্বার আমরা আটকাবেন, মাস্ট। কথা বুঝছেন? তাহলে স্যার খেয়াল করুন তো, তাহলে মার্ক আপের ফর্মুলা কি? হার ডিভাইডেড 100 প্লাস হার, মার্জিন হার ডিভাইডেড 100 মাইনাস হার। বুঝছেন? এবার স্যার দেখেন এই যে আমরা যখন এই যে মার্ক আপ এই সূত্রের সাথে যখন আমি কি করব দেখেন, তাহলে আমি মার্ক আপ দিয়ে লাভ কীভাবে বের করবো দেখেন তো? লাভ, মোট লাভ কীভাবে বের করবো? এখানে মোট লাভটা হবে এরকম, হার ডিভাইডেড 100 প্লাস হার ইন্টু বিক্রয়। বুঝছেন? আর এখানে কি হবে স্যার? সেম মোট লাভের সূত্র কি হবে দেখেন তো? এখানে মোট লাভ সমান সেম হার ডিভাইডেড 100 মাইনাস হার ইন্টু এখানে বিক্রিত পণ্যের ব্যয় দিতে পারেন, অথবা হচ্ছে যে মোট ব্যয় দিতে পারেন, বিক্রিত পণ্যের ব্যয় অথবা মোট ব্যয়, যেটাই দেওয়া থাকুক প্রশ্নে সেটা দিয়ে গুণ করবেন। তাহলে বুঝছেন স্যার? তাহলে বিক্রয়ের উপর আমাদের লাভের হার বের করতে মার্ক আপ করতে হয়। হ্যাঁ, এই যে এটা দেখছেন, হার বের করতে বললে এটা শুধুমাত্র হারের জন্য হার। আর ডিরেক্ট মোট লাভের টাকাটা বের করার জন্য কি করতে হবে দেখেন তো? হার ডিভাইড 100 প্লাস হার ইন্টু বিক্রয়। তাহলে বিক্রয়ের জন্য বের করতে বিক্রয় দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? মোট লাভ পাওয়া যাবে। আর এখানে হার ডিভাইড 100 মাইনাস হার বিক্রিত পণ্যের গুণ করলে আমরা ডিরেক্ট মোট লাভের টাকাটা পাবো, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বুঝছেন?
এখন সবাই এটা স্ক্রিনশট নেন আবার। এবার দেখাবো হচ্ছে এটার অ্যাপ্লাই কিভাবে করতে হয়। স্যার মনে রাখবেন কোয়েশ্চেনে যেটা টাকা দেওয়া আছে ওইটার উপর বের করব। মনে করেন যে বিক্রয়ের টাকা দেওয়া আছে, তাহলে আমরা দেখেন মনে করেন যে এই বিক্রয়ের টাকা দেওয়া আছে, বিক্রয়ের টাকা, তাহলে আমরা বের করবো কি মার্ক আপ করবো, তাহলে আমাদের মোট লাভ বেরিয়ে যাবে। মনে করেন যে কোয়েশ্চেনে বিক্রিত পণ্যে ব্যয়ের টাকা দেওয়া আছে, তখন আমরা কি করব মার্জিন করব, মোট লাভ বেরিয়ে যাবে। সবাই বুঝছেন এটা বলেন তো, একটু থামস আপ দেন, পারবেন সবাই? তাহলে বিক্রয়ের টাকা দেওয়া থাকলে মার্ক আপ করবো মোট লাভ বের করার জন্য, বিক্রয় দিয়ে গুণ করবো। সেম বিক্রিত পণ্যে ব্যয়ের উপর কি করলে এই টাকা বিক্রিত পণ্যের টাকা দেওয়া থাকলে মার্জিন করবো। বুঝছেন সবাই? সবাই কি বুঝছেন একটু বলুন তো ভাই, বুঝে গেছে? দেখছেন এটা যখন পড়াইতে গেছি অনেকে চলে গেছে। এই যে দেখেন আপনারা ইম্পর্টেন্ট টপিকের সময় চলে যান, তখন কি হয় দেখেন তো, তখন হচ্ছে আপনাদের সমস্যা, আপনারা চলে যান ইম্পর্টেন্ট টপিক পড়ানোর সময়। সবাই কি বুঝতে পারছেন এটা? জি বুঝছেন কিনা বলেন। ওকে, আমি চলে যাচ্ছি এরপরে। এখন দেখেন, এখন বুঝবেন ঠেলা, এখন যদি যেগুলো ছিলেন না এখন বুঝবেন। ঠিক আছে, কি বলছে এখানে টাকা দেওয়া আছে কিসের? বিক্রিত পণ্য ব্যয়ের। তাহলে টাকা দেওয়া আছে কিসের? বিক্রিত পণ্য ব্যয়ের। হার দেওয়া আছে বিক্রয়ের উপর, তাহলে আমাকে বের করছে কি বিক্রয় মূল্য কত। তাহলে আমরা আগে মোট লাভ বের করি, মোট লাভ বের করে বিক্রিত পণ্য ব্যয়ের সাথে যোগ করলে তো আমার বিক্রয় বেড়ে যাবে, রাইট? তাহলে আমরা বের করি প্রথমে কি মোট লাভ সমান, এখানে কি বের করবো? টাকা কিসের উপর দেওয়া আছে? বিক্রিত পণ্য ব্যয়। তাহলে কি করতে হবে? মার্জিন করতে হবে। মার্জিন কিভাবে করতে হবে বলুন তো? এই যে হার কত 20%, হার ডিভাইডেড 100 মাইনাস হার ইন্টু ওই বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে 6 লাখ কত গুণ করবো। বুঝছেন সবাই? তাহলে কত হবে? এটা হচ্ছে কত 20 ডিভাইডেড 80 ইন্টু 6 লাখ। তাহলে স্যার বলুন তো আমার মোট লাভ কত? মোট লাভ 1,50,000 টাকা। সবাই বুঝছেন? তাহলে স্যার দেখেন আমরা জানি বিক্রয় কিভাবে বের করতে হয়। বিক্রয় মনে আছে? বিক্রয় ফর্মুলা লিখেন, দেখেন স্যার, যখন মোট লাভ এবং বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে বিক্রয় বের করতে হবে তখন মাথায় রাখতে হবে এই যে বিক্রয় মূল্য কিভাবে বের করব? মোট লাভ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে মোট লাভ পাওয়া, বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে মোট লাভের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যাবে? বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা অলরেডি মোট লাভ পাই গেছি কত? 1,50,000। বিক্রিত পণ্যের ব্যয় কত? 6 লাখ টাকা। তাহলে কত হবে বলুন তো? 6 লাখ টাকা, এটা 6 লাখ। তাহলে কত হবে বলুন তো? এটা হচ্ছে 6 লাখ, তাহলে 7,50,000। তাহলে অ্যান্সার কত হবে? 7,50,000। বুঝছেন কিনা সবাই বলুন তো দ্রুত? বুঝে গেছে স্যার? সবাই কি বুঝতে পারছেন? কিন্তু ভাইকে বলুন তো বুঝে গেছে কিনা? আলহামদুলিল্লাহ। 8-এর গ, সঞ্জিতা হচ্ছে গ। স্যার ম্যাথটা কি সবাই বুঝে বুঝে করতে পারছেন কিনা বলুন তো? ম্যাথটা বুঝে বুঝে করা গেছে? এই যে ভাইয়া যে এখন যা শিখলাম সেটা দেখি বুঝে বুঝে ম্যাথটা করা গেছে, দেখছেন? বুঝে গেছে? এখন আপনাদেরকে মার্কআপ মার্জিন শিখাইছি, তার মানে এদের যখন তখন লাভের হার দেখলে বুঝে যে এটা ঢুকাই দিবেন না, এটা করা যাবে না। টাকা দেওয়া আছে একটা, লাভের হার দেওয়া আছে আরেকটার উপর, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি মার্কআপ মার্জিন করবেন। যেমন বিক্রিত পণ্যের ব্যয় টাকা দেওয়া আছে, আবার হারও দেওয়া আছে বিক্রিত পণ্য ব্যয়ের উপর, তাহলে আপনি নর্মাল ম্যাথ করবেন, পার্সেন্টেজ করলে হবে। কিন্তু টাকা দেওয়া আছে একটা, হাত দেওয়া আছে আরেকটা, ইন দ্যাট কেস আমরা কি করবো? মার্কআপ মার্জিন করবো। কেমন ক্লিয়ারলি বুঝছেন কিনা বলুন তো? বুঝা গেছে স্যার? আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। এই জিনিসটা যে কত জায়গায় কাজে লাগবে জাস্ট আপনি দেখবেন। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নেন একটু কষ্ট করে, এটা স্ক্রিনশট নিয়ে নেন স্যার। এটা আমি 3, 2, 1 বুম। ওকে, এবার স্যার খেয়াল করেন। আচ্ছা এবার খেয়াল করেন এই যে এই ম্যাথগুলো স্যার টাফ, একটু খেয়াল করেন এই ম্যাথগুলো একটু টাফ। কি বলছে? 10 এককের উৎপাদন ব্যয় 200 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর দেখছেন বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য কত টাকা? একটু টাফ জিনিস স্যার। এখন এখানে আপনাকে বুঝতে হবে কি কি করতে হবে। আপনাকে প্রতি এককের কথা বলছে, প্রতি একক, তার মানে আপনাকে এখন কি করতে হবে? আপনি এই যে এখানে 10 এককের দাম হচ্ছে কত টাকা?
200 টাকা। তাহলে এককের দাম কত বলুন তো? কি করতে হবে? 200 ভাগ কত? 10। তাহলে কত হবে? 20 টাকা। তাহলে স্যার বলুন তো প্রতি একক কত টাকা? 20 টাকা। 20 প্রতি একক 20 টাকা। বুঝছেন? তাহলে আমার একটা উৎপাদন করতে কয় টাকা লাগে স্যার? 20 টাকা। আমাকে কি বলছে? বিক্রয় মূল্যের উপর লাভের হার 20%। বিক্রয় মূল্যের উপর লাভের হার 20%। তাহলে স্যার দেখছেন টাকা দেওয়া আছে, এটা হচ্ছে ব্যয়, টাকা দেওয়া আছে ব্যয়ের টাকা, লাভের হার দেওয়া আছে কিসের উপর? বিক্রয়ের উপর। তাহলে এখনো কি করতে হবে? মার্কআপ মার্জিন করতে হবে। তাহলে এখন আমরা মার্কআপ করব নাকি মার্জিন করব? টাকা দেওয়া আছে যেটা সেটার উপর বিক্রয়। টাকা কিসের দেওয়া আছে দেখেন তো? এই যে ব্যয়ের টাকা দেওয়া আছে। তাহলে কি করতে হবে? এখনো মার্জিন করতে হবে। তাহলে সে দেখেন তো আমরা কি করবো এখন? দেখেন মোট লাভ সমান, এখনো সেম, মোট লাভ সমান কিভাবে বের করবো? এই যে মার্জিন কত? 20 ডিভাইড 100 মাইনাস 20 ইন্টু কত টাকা? এই যে কত টাকা দেখেন তো? 20 টাকা। তাহলে কত হবে? এটাও সেম, এটাও সেম। কি করতে হবে? 20 ডিভাইডেড 80 ইন্টু 20, 5 টাকা। তাহলে স্যার বলুন তো একক প্রতি লাভ কত? এটা হচ্ছে কি আমার একক প্রতি লাভ। এটা কি? এটা কি একক প্রতি লাভ। একক প্রতি লাভ, এটা আমার কি একক প্রতি লাভ, এটা বুঝছেন? তাহলে এবার দেখেন তো স্যার আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো না? আমার একক বিক্রয় মূল্য একটু আগে শিখেছিলাম। বিক্রয় মূল্য কিভাবে বের করে দেখেন তো? বিক্রয় মূল্য কিভাবে বের করে? বিক্রয় মূল্য বের করে হচ্ছে কি লাভ প্লাস ব্যয় বা বিক্রিত বানাবে। তাহলে আমার লাভ কত টাকা বলুন তো? লাভ হচ্ছে 5 টাকা, আর ব্যয় হচ্ছে কত টাকা? ব্যয় হচ্ছে 20 টাকা। তাহলে যোগ করলে কত হবে? 25 টাকা। তাহলে আমার একটা বিক্রয় মূল্য কত টাকা? 25 টাকা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 25। সবাই বুঝছেন কিনা বলুন তো ভাইয়াকে? বুঝে গেছে? ম্যাথগুলো অনেক টেকনিক্যাল ম্যাথ, অনেক বেশি টেকনিক্যাল ম্যাথ। সবাই বুঝছেন কিনা একটু বলুন তো ভাইয়াকে? এটা কে বলছে? শাখাওয়াত। শাখাওয়াত ভাই একটু আগে বুঝেছি না? প্রথমে একটার ব্যয় বের করবেন 20 টাকা, 200কে 10 টাকা, 10 টাকা 20 টাকা একটার ব্যয়। এবার আমরা মার্কআপ মার্জিন ইউজ করতে হবে, কারণ ব্যয়ের টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্যের পার্সেন্ট দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা কিভাবে করবো দেখেন তো স্যার? এই যে আমাদেরকে টাকা দেওয়া আছে ব্যয়ের, তাহলে করতে হবে কি? লাভ বের করতে মার্জিন করতে হবে। ব্যয় বললে মার্জিন করতে হয় ব্যয়ের টাকা। তাহলে এই যে মার্জিন করলাম 20 ডিভাইডেড বাই 100 মাইনাস 20। তাহলে এই যে আবার ব্যয় দিয়ে গুণ করলে আমার একক প্রতি লাভ কত বলুন তো? 5 টাকা। তাহলে একক প্রতি লাভ কত টাকা? 5 টাকা। তাহলে এটা কী হবে বলুন তো? এই যে আবার বিক্রয় মূল্য কীভাবে? লাভ যোগ ব্যয়। তাহলে এই লাভ 5 টাকা আর ব্যয় 20 টাকা, টোটাল 25 টাকা। বুঝছেন সবাই? ওকে ডান। এরপরে চলে যাচ্ছি 25 টাকা। আচ্ছা স্যার এবার এই কোয়েশ্চনটা একটু খেয়াল করেন। আদনান কোম্পানির কর পরবর্তী মুনাফা, ভালো করে বুঝেন। কর পরবর্তী মুনাফা 2 লাখ টাকা, করের হার 25-50% হলে কর পরবর্তী মুনাফা কত? এটা একদম সহজ। দেখেন এটা একটু দেখেন, এটা কিভাবে পাবো? সবাই খেয়াল করেন, এখানে আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি? আমাদের কর পূর্ববর্তী মুনাফা। এখন বুঝতে হবে কর পূর্ববর্তী মুনাফা মানে কি। দেখেন এদিকে দেখান, কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা কি বলুন তো? কর পূর্ব মুনাফা দেখেন তো, এটা হবে যেখানে আমার
করও অ্যাড করা থাকবে, এরপর নিট মুনাফা অ্যাড করা থাকবে। মনে রাখবেন, এই যে কর পরবর্তী কথাটা বলছে, এই কর পরবর্তী মুনাফার আরেকটা নাম হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা, বুঝছেন? এই কর পরবর্তীর আরেকটা নাম হচ্ছে কি বলুন তো? নিট মুনাফা। এই কর পরবর্তীর একটা হচ্ছে, তাহলে দেখেন তো, কর পূর্ব মুনাফা মানে হচ্ছে কি, যেখানে কর থাকবে আর নিট মুনাফা থাকবে, এই দুইটা যোগ করে কর পূর্ব মুনাফা। অর্থাৎ কর পূর্ব মুনাফা হচ্ছে কি, দুইটা জিনিসের সমষ্টি, যেখানে কর আর নিট মুনাফা। জাস্ট একটা শর্টকাট মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে কর, কর সবসময় 100%। কর সবসময় কয় পার্সেন্ট? 100%। তাহলে এই 100%, দুইটা, এই 100%টা হয় কর আর হচ্ছে নিট মুনাফা দুইটা মিলে। তাহলে স্যার দেখেন তো, আমার কর যদি 40% হয়, তাহলে নিট মুনাফা কত হবে? 60%। কর যদি 50% হয়, নিট মুনাফা কত হবে স্যার বলুন তো? 50%। কর যদি 20% হয়, নিট মুনাফা 80%। অর্থাৎ এই এক কথায় কর আর নিট মুনাফা মিলে আমার কত হইতে হবে? আমার 100 হতে হবে। বুঝছেন সবাই? তাহলে একটু দেখেন তো। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবার ভালো করে দেখেন, তাহলে আমরা এবার দেখবো হচ্ছে ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। ইভা রহমান, বুঝেন না এটা? কেন বুঝেন না? এটা একদম সহজ। দেখেন, কর পূর্ব মুনাফা মানে কি? কর পূর্ব মুনাফা মানে হচ্ছে কর এখনো বাদ দেয় নাই। কর পূর্ব মুনাফার মধ্যে করও থাকে, নিট মুনাফাও থাকে। অর্থাৎ আমার করের সাথে নিট মুনাফা যোগ করলে কর পূর্ব মুনাফা পাওয়া যায়। তাহলে স্যার দেখেন, আমার কর যদি কর পূর্ব সবসময় 100% হয়, মানে এটাতে 100টা ভাগ থাকে, কর সমান, আমরা জানি আননোন সমান 100। তাহলে বলতে যাচ্ছি, কর আর নিট মুনাফা এই দুইটা যোগ করে আমরা কর পূর্ব মুনাফা পাই। কর যদি 20% হয়, তাহলে নিট মুনাফা 80% হবে। দুইটা মিলে 100 হয়েছে। এবার কর যদি 30% হয়, তাহলে আমার নিট মুনাফা কত হবে? 70% হবে। সবাই কি এটুকু বুঝতে পারছেন? আমাকে বলুন, এটুকু বুঝছেন কিনা? হ্যাঁ। এবার দেখেন, আজকের ম্যাথে আমাদের কি বলছে দেখেন তো, কি বলছে দেখেন। এই যে আমাদের করের হার কত? করের হার হচ্ছে 50%। করের হার কত? 50%। তাইলে নিট মুনাফা কত বলুন তো স্যার? নিট মুনাফা কত? 50%। তাহলে দুইটা মিলে কত হয় স্যার বলুন তো? 100%। তাইলে স্যার দেখেন, অলরেডি আমাদেরকে কি বলছে? কর পরবর্তী মুনাফা কত? 2 লাখ টাকা। তাহলে আমার 50% সমান কত লাখ টাকা? 2 লাখ টাকা। এই যে এইটা 2 লাখ টাকা, তাহলে এটাও কয় লাখ টাকা? 2 লাখ টাকা। তাহলে এই দুইটা যোগ করেই তো আমরা কি হয়? কর পূর্ব। তাহলে 2 লাখ যোগ করলে কত হবে? 4 লাখ। সবাই বুঝছেন? অর্থাৎ করের হার 50% সমান 2 লাখ টাকা। তাহলে এই 50% কত হবে? 2 লাখ টাকা। এই দুইটা যোগ করলে আমরা কত পাবো বলুন তো? 4 লাখ টাকা পাবো। তাহলে আমার কর পূর্ব মুনাফা কত হবে? 4 লাখ। অ্যান্সার বুঝছেন নাকি? সবাই দ্রুত বলেন ভাইয়াকে। বুঝে গেছে? সবাই কি ভালো করে বুঝতে পারছেন নাকি? একটু বলেন তো দ্রুত। আবার বুঝেছি ভাইয়া। এখন বুঝছেন? এখন বুঝছেন? একদম শর্টকাট মাথায় রাখবেন। কর পূর্ব সমান 100%। করের হার এই কর এবং নিট মুনাফা এই দুইটা মিলে 100 হয়। বুঝছেন? এখন দেখেন, আমার কর যদি 50, কর কি বলছে? করের হার 50%। তাহলে করের হার 50%। তাহলে আমার নিট মুনাফা কত? তাহলে 50%। তাহলে আমার 50% টাকা 2 লাখ টাকা। তাহলে কর সমান 2 লাখ টাকা। 2 লাখ দিয়ে যোগ করে কত হবে? 4 লাখ। এই 4 লাখ সমান আমার কর পূর্ব মুনাফা। বুঝছেন কিনা ভাইকে বলুন তো? স্যার, কর ধরার পরের পরবর্তী না, আর কর ধরার আগে পূর্ববর্তী। ভেরি গুড। হ্যাঁ, পূর্ববর্তী। গুড, ভেরি গুড। জি স্যার, বুঝছি, আলহামদুলিল্লাহ। আশা করি ক্লিয়ার। এটা একটু স্ক্রিনশট নেন ভাই। এটা একটু স্ক্রিনশট নেন দ্রুত। একটা স্ক্রিনশট নেন ভাই, একটু স্ক্রিনশট নেন দ্রুত, তাড়াতাড়ি স্ক্রিনশট নেন। ওকে, এরপরে যাই। 4 লাখ টাকা। আচ্ছা, এটা ভুল হয়েছে এখানে। আচ্ছা, এটা বলুন তো দেখি। একটু আগে বলছিলাম, দেখছেন স্যার এখানে কি পরিমাণ মার্কআপ মার্জিনের প্রশ্ন হলো? সবগুলো বোর্ড কোয়েশ্চেন। বলেন, এটা বলুন তো একটু কষ্ট করে। এটা পরেরটা বলেন। এরপরটা কি বলছে দেখেন, এটা একদম সহজ। বিক্রয়ের উপর মুনাফার হার কত? 20%। বিক্রিত পণ্যে ব্যয়ের উপর মুনাফার হার কত?
একদম সহজ না, পারবেন না, একটু আগে শিখেছিলাম। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বের করতে কি লাগে? মার্কআপ। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় উপর বের করতে মার্কআপ। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর করতে কোনটা মনে হয়? মার্জিন। তাহলে এখন মার্জিন বের করেন, তাহলে আমাদের লাভের হার বেড়ে যাবে। মার্জিন সমান কি? মার্জিন সমান কি? 20, 100 মাইনাস 20, তাহলে কত হবে? এটা ইন্টু 100, যেহেতু হার বলছে তাহলে 100 করতে হবে। টাকা বের করতে গেলে, লাভ বের করতে গেলে এখানে কি ওই টাকা দিয়ে গুণ করতে, এখন যেহেতু হার বলছে যে হার, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে কত বের হবে? এটা হচ্ছে 25% বের হবে, এর যে 25%। বুঝছেন সবাই? এটা একদম সহজ। বিক্রয়ের উপর বের করতে কি লাগে? মার্কআপ। বিক্রিত পণ্যে ব্যয় বলছে, তাহলে কি হবে? মার্জিনে, যে মার্জিনের সূত্র হচ্ছে এটা। বুঝছেন সবাই? পারা যাবে? এটা 25 নাম্বার কি? এই যে মাশাআল্লাহ, সবাই বুঝছেন? এটা বলুন তো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? দেখছেন, জাস্ট একটা টপিক বুঝলে কতগুলো জিনিস ক্লিয়ার হয়ে যায়। ওকে, ডান। এরপরে আচ্ছা, এই জিনিসটা আমরা এটা তো অনেক সময় ভুল করি, একটু দেখেন তো সবাই। দেখেন কি বলছে, এটা মানে হচ্ছে 5/3 অংশ ভাড়া প্রধান 15,000 টাকা হলে মোট ভাড়ার পরিমাণ কত টাকা? আমরা এটা অনেকেই ভুল করি। কি ভুল করি জানেন? আমরা সবাই কি করি, এই যে 15,000, এটা সমান কি কি বলছিলাম? 5/3। আমরা এখানে কি করি দেখেন তো, 5/3 অংশ ভাড়া প্রদান কত হাজার টাকা? 15,000 টাকা। আমরা সবাই ভুল করি, কি বলুন তো? 15,000 টাকা কে কয় দিয়ে ভাগ করি? 5 দিয়ে গুণ করি, ভাগ করি 3 দিয়ে গুণ করি, এবার উপরেরটা পাই। ভাই এটা এইভাবে না, এটা এইভাবে না। এটা কিভাবে করতে হবে দেখেন, এভাবে করলে ভুল হবে। এটা কিভাবে করতে হবে দেখেন, এটা করতে হবে একদম শর্টকাট। আপনাকে আগে বুঝতে হবে, এই যে মনে রাখবেন, এই এখন যেটা শিখাচ্ছি এটা ভাড়া, মজুরি, সকল প্রকার খরচের জন্য এই জিনিসটা। এখানে কি বলছে? 5/3। সবাই মনে করে এখানে আমার মোট ভাড়া 5 ভাগ, এখানে আমার 5 ভাগ দেওয়া আছে। স্যার এটা এরকম না, ভাড়া প্রধান বলছে। এরকম যদি বলে 5/3 অংশ ভাড়া প্রধান 15,000 টাকা, এটা ভুল। আপনাকে মাথায় রাখতে হবে এখানে 5 ভাগের টাকা, 3 ভাগের টাকা এটা। অর্থাৎ আমার ভাড়া হচ্ছে টোটাল 5 ভাগ, কিন্তু তার মধ্যে আমি 3 ভাগ দিছি। 3 ভাগ সমান আমি 15,000 টাকা। তাহলে কি করতে হবে আমাকে? এই 15,000-কে আমার 3 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি 1 ভাগের টাকা পাবো। 5 দিয়ে মোট বের করার জন্য কি 5 দিয়ে, তাহলে কত? 3 5 15, 5 5 15, তাহলে মোট ভাড়া কত? 25,000 টাকা। অ্যান্সার হবে কত? 25। বুঝছেন সবাই? তাহলে এখানে বুঝতে হবে এই যে যেটা প্রদান করছি এটা উপরের অংশ, এটা এই 3 ভাগ প্রদান করছি, 5 ভাগ না। তাহলে এটাকে কি করতে হবে? উপরেরটা দিয়ে ভাগ করব, নিচেরটা দিয়ে গুণ করব। তাহলে এটা শর্টকাট হচ্ছে কি, এরকম দেওয়া থাকলে উপরেরটা দিয়ে ভাগ, নিচেরটা দিয়ে গুণ। তাহলে ভাড়া হোক, মজুরি হোক, বেতন হোক, সবগুলো এভাবে বের করতে হয়। বুঝছেন সবাই? এরপর স্যার এটা করেন, এটা আমি করাইছি, মাত্র করাইছি, এটা করেন সবাই, এটা করেন। দেখছেন সাপ্লাসের পরিমাণ, এটা বের করেন, একটু আগে করাইছি এটা।
14 গ, ভেরি গুড ভেরি গুড। তাহলে কি হবে এটা? প্রারম্ভিক 12 4 8, এটা কত হবে? 8,000 টাকা। গুড। প্রারম্ভিকের সাথে কি যোগ করব? ক্রয়টা যোগ করব, মাইনাস করব কি? সমাপনী। তাহলে আমরা কি পাবো? খরচটা পাবো। কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করুন তবে কি বলছে এখানে, এই যে এই জিনিসটা একটু খেয়াল করুন সবাই, এই জিনিসটা খেয়াল করুন ভালো করে, এটা বুঝতে হবে যে সমাপনী মজুত পণ্য বৃদ্ধির ফলে, সমাপনী মজুত পণ্য বৃদ্ধির ফলে কি হবে? মোট মুনাফা বৃদ্ধি পাবে, বিক্রিত পণ্যের মূল্য হ্রাস পাবে, নিট ক্রয় বৃদ্ধি পাবে। ভালো করে বুঝেন এটা স্যার, জাস্ট মাথায় রাখবেন। দেখেন এই পুরো টপিকটা লিখে রাখেন একটু। সমাপনী মজুত বৃদ্ধি পেলে আমার কি হবে? দেখেন, মোট মুনাফা বৃদ্ধি পায়। কেমন? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। এটা একটু লিখে রাখেন। সেম ওয়েতে দেখেন, সমাপনী মজুদ যদি হ্রাস মানে কম মূল্যে লিপিবদ্ধ করো, তখন কি হবে? মোট মুনাফা হ্রাস পায়। আর মোট মুনাফা হ্রাস পেলে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পায়, বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পায়। বুঝছেন? আবার সমাপনী মজুদ পণ্য যেহেতু হচ্ছে আমার সম্পদের অংশ, তাহলে কি হবে বলুন তো? এখানে আবার কি হবে বলুন? এখানে আবার কি হবে? সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। চলতি সম্পদ বৃদ্ধি পায়। আচ্ছা সরি, এটা চলতি সম্পদ হ্রাস পায়। এটা হ্রাস হবে, এটা হ্রাস হবে। কি হ্রাস? সম্পদ হ্রাস পায়। আবার এখানে যেহেতু আমি কি করতেছি, সম্পদ কি বৃদ্ধি হবে, তাহলে কি হবে? এখানে কি হবে? সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে আমার কি হবে বলুন তো? সম্পদ বৃদ্ধি পেলে আমার সম্পদ কি পাবে? হ্রাস পাবে। ব্যাস, একটু লিখে রাখেন, এই শর্টকাটটা একটু লিখে রাখেন সবাই দ্রুত, সবাই একটু লিখে রাখেন স্যার। তো সিম্পল জিনিস, সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পেলে আমার মোট মুনাফা বৃদ্ধি পাবে। আর মোট মুনাফা বৃদ্ধি পেলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় কি পাবে? হ্রাস পাবে। সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পেলে আবার কি? সম্পদ বৃদ্ধি পাবে, কারণ সমাপনী মজুত পণ্য কি আমার সম্পদের অংশ, সম্পদ বৃদ্ধি পাবে। আবার সমাপনী মজুত পণ্য যদি হ্রাস পায়, আমার সম্পদের হ্রাস পাবে, আবার আমার মোট মুনাফাও কি পাবে? মোট মুনাফাও হ্রাস পাবে। তারপর বিক্রিত পণ্যের ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথা, সম্পূর্ণ মজুত পণ্য বৃদ্ধি পেলে আয়গুলো বৃদ্ধি পায়, ব্যয়গুলো হ্রাস পায়। আবার সম্পূর্ণ মজুত পণ্য হ্রাস পেলে আয়গুলো হ্রাস পাবে, ব্যয়গুলো বৃদ্ধি পাবে। বুঝছেন কিনা বলুন তো ভাইয়াকে একটু? বুঝা গেছে? সিম্পল জিনিস। সবাই কি বুঝছেন কিনা একটু ভাইয়াকে বলুন তো? বুঝা গেছে? বুঝা গেছে স্যার? বুঝে গেছে বলুন তো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি? 1 ও 2। বুঝছেন সবাই? ওকে, এরপর কি বলছে স্যার দেখেন। আচ্ছা, এবার এটা বের করুন তো দেখি। এটা করুন তো দেখি। কতগুলো ম্যাথ দেখছেন এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে বেশি ম্যাথ। এটা আপনারা কেমনে করতেন? আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন না, এই চ্যাপ্টারের ম্যাথ আসলে কি করতেন বলুন তো ভাইয়াকে? স্যার দেখেন কি বলছে, এটা তাড়াতাড়ি করি। যেমন সোনিয়া ট্রেডার্সের তথ্যাবলী সরবরাহ দেখেন, পণ্য ক্রয় 3 লাখ টাকা, মজুরি 1,10,000 টাকা, প্রারম্ভিক 60,000 টাকা, সমাপনী হচ্ছে কত? 75,000 টাকা। মোট লাভ বিক্রয়ের উপর 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? স্যার দেখেন এখানে মজার বিষয়, স্যার খেয়াল করুন, এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। হুদাই আমাকে মোট লাভের বিক্রয়ের উপর এটা দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে আন্দাজে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যা যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে। আপনাকে কনফিউজ হয়তো বা আমাদেরকে 17 নম্বরে কাজে লাগবে, এটা হয়তো বা এটা 17 নম্বরে কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমাদের 16 নাম্বার করতে আমাদের এই যে মোট লাভ বিক্রয়ের উপর 20% এটার দরকার না। তাহলে কিভাবে করবো দেখেন তো? প্রারম্ভিক মজুদ কত বলেন তো? প্রারম্ভিক মজুদ হচ্ছে কয় লাখ? প্রারম্ভিক মজুদ হচ্ছে কত? 60,000, 3 লাখ, 3,60,000, মজুরি 10, 3,70,000। 3,70,000 থেকে এটা মানে 75 মাইনাস করলে কত হবে? 3,70,000 থেকে তাহলে 2,95,000। তাহলে আমার অ্যান্সার হবে কত? 2,95,000। তাহলে আমার এটা বিক্রিত পণ্যের অ্যান্সার হবে কত? 2,95,000। সবাই বুঝছেন এটা কত হবে? 2,95,000 টাকা। বুঝছেন সবাই? আচ্ছা,
আচ্ছা এবার খেয়াল করুন স্যার, তাহলে এটা কাজে লাগবে 2,95,000। এবার হয়তো আমাদেরকে এরপরে কি বলবো জানেন, বিক্রয়ের পরিমাণ বের করো। জাস্ট এটা মনে রাখেন যে বিক্রিত পণ্যের ব্যয় কত বেড়েছে, 2,95,000। বিক্রয়ের পরিমাণ বের করতে গেলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা লাগবে এবং এই হারটা লাগবে, কারণ আমরা জানি বিক্রয়ের সূত্র কি বলুন, বিক্রয় কিভাবে বের করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে বিক্রয় পাওয়া যায়। বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে আমরা কি পাবো, বিক্রয় পাবো। বুঝছেন সবাই নাকি বুঝেন নাই? বুঝে গেছে? তাহলে আমরা এখন কি করবো স্যার দেখেন তো। এবার দেখেন আমরা এই যে বিক্রিত পণ্য ব্যয় পাইছি, এবার তাহলে মোট লাভ লাগবে। মোট লাভ কেমন বের করবো, মোট লাভ বিক্রয়ের উপর 20%। হয়তো বা এখানে বলছে, একটু দেখি তো। এই যে দেখেন বিক্রয়ের পরিমাণ কত, দেখছেন একদম হুবহু চলে আসছে এটা বিক্রয়ের পরিমাণ কত। স্যার দেখেন এটা একদম সহজ ভাই, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি বলছে, বিক্রয়ের, সবাই ভালো করে খেয়াল করো এটা কতটা ইম্পর্টেন্ট। আমাকে টাকা দেওয়া আছে বিক্রিত পণ্য ব্যয়ের উপর, হার দেওয়া আছে বিক্রয়ের উপর। তাহলে এখন কি করতে হবে বলুন তো, ওই আগের মতো মার্কআপ মার্জিন। টাকা দেওয়া আছে কি বিক্রিত পণ্য ব্যয়ের, কিন্তু লাভের হাত দেওয়া আছে বিক্রয়। দেখুন তো এখানে কোথাও খুঁজলে টর্চ লাইট দিয়ে, তারপর যে মোবাইল লাইট দিয়ে কিছু দিয়ে খুঁজবে পাবেন, ফ্ল্যাশ লাইট দিয়ে কোথাও পাবেন না। টাকা দেওয়া আছে বিক্রয়ের, লাভের হাত দেওয়া আছে কিসের, টাকা দেওয়া আছে বিক্রিত পণ্য ব্যয়, লাভের হাত আছে বিক্রয়ের। তাহলে কি করতে হবে, মার্কআপ মার্জিন। আমরা বলছিলাম যে এখন লাভটা কিভাবে বের করবো বলুন তো, একদম সহজ। যে যেটা টাকা দেওয়া আছে, যেটা টাকা দেওয়া থাকে তার উপর, এখন বিক্রিত পণ্য ব্যয়ের উপর দেওয়া আছে, দেখেন বিক্রিত পণ্য ব্যয়ের টাকা, বিক্রিত পণ্য ব্যয়ের টাকা দেওয়া থাকলে কি করতে হবে বলুন তো, মার্জিন করতে হবে। তাহলে কি করতে হবে দেখেন তো, মোট লাভ সমান কি মার্জিন, মার্জিনের সূত্র কি, হার 100, হার কত 20 ডিভাইডেড 100 মাইনাস 20 ইনটু বিক্রিত পণ্য ব্যয় কত বলুন তো, 2,95,000 টাকা। তাহলে আমাদের মোট লাভ পাবো কত হবে, বের করুন তো একটু কষ্ট করে। দেখছেন সবাই এই যে একটা টপিক কতটা আমাদের পুরো লাইফ চেঞ্জ করে দেয়। যে 25% ইন্টু এখানে কত, 2,95,000 ইন্টু 25%, 73,750 কত হবে বলুন তো স্যার। তাহলে মোট লাভ কত, 73,750। তাহলে আমার মোট লাভ কত, 73,750। এটার সাথে আপনি 2,95,000 যোগ করেন, তাহলে মোট এই যে বিক্রয় পাবো, যোগ 2,95,000 3,68,000, 3,68,750। সবাই বুঝতে পারছেন? বলুন তো বুঝা গেছে কিনা। সবাই কি বুঝতে পারছেন নাকি একটু বলুন তো ভাই। 17 নম্বরটা সাইমন বলছে, হ্যাঁ ভেরি গুড। সাইমন বলছে কি 17 নম্বর কত স্যার, মোট লাভ বের করছেন। এবারে যে বিক্রয় বের করেন, এই বিক্রিত পণ্যের ব্যয় 2,95,000 সাথে বিক্রয়টা কি করেন, অ্যাড করেন। লাভটা অ্যাড করলে বিক্রয় পাওয়া যাবে। বুঝছেন সবাই? তাহলে অ্যান্সার কত হবে, এই যে দেখেন অ্যান্সার হবে কত, 3,68,750। আলহামদুলিল্লাহ, ডান। আচ্ছা এবার স্যার দেখেন তো কি বলছে এখানে, এটা দেখেন একটু বলে দিই, ভালো করে খেয়াল করেন কি বলছে। সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পর আগুনে বিনষ্ট পণ্য বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়, মানে সে বলছে আমি দিব না। আর্থিক বিবরণীতে এর ব্যবহার হয়ে কি হবে বলুন তো। তাইলে এখানে কি হবে, সমাপনী মজুত পণ্য থেকে কি হবে বলুন তো, একবার বিয়োগ যাবে। এরপর আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসেবে কি যাবে, বিয়োগ যাবে। বুঝছেন সবাই নাকি বুঝেন নাই? তাহলে অ্যান্সার হবে কোনটা, দুইটা একদম সহজ, আমরা এটা সবাই জানি। সমাপনী মজুত পণ্য থেকে আমরা আগুনে বিনষ্ট পণ্য বাদ দিই, আর বিবিধ ক্ষতি নামে আমরা হচ্ছে অন্যান্য ব্যয় লিখি। তাহলে অ্যান্সার হবে কত, 2 আর 3, একদম সহজ। 2 আর 3 না, এটা ভুল হয়েছে, বিবিধ পণ্য ব্যয় এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 2 আর 3 হবে, 2 আর 3। সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ, আমরা বিক্রিত পণ্য ব্যয় থেকে বিয়োগ দিই না। দেখেন বিক্রিত পণ্য, আচ্ছা এটাও একদিক থেকে ঠিক আছে, বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় বিয়োগ দিই। সমাপনী মজুত পণ্য তো বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যেই পড়ে, সো এটাও দিতে পারেন। হ্যাঁ তাহলে ঠিক, এটাও ঠিক আছে। তাহলে 3টা, কারণ সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্য ব্যয়ের একটা অংশ, সো এখান থেকে আমরা মাইনাস করি 1, 2 ও 3 কেমন। আচ্ছা এরপরে কিছু আছে, এটা পারবেন না, এটা আগের মতো পারবেন, এটা শুধু সময় নষ্ট করে লাভ নেই। এটা বলেন, এই যে এটা, আচ্ছা এটা সেমই তো, এটা দেখি, এটা পারবেন। সবাই দেখেন কি বলছে এখানে, দেখেন তো এই যে
একটু করেন তো দেখি, এটা সবাই করেন তো। পারছেন সবাই? কিরে ভাই, ভাই এই জিনিসটা পারতেছেন না? তো একদম সহজ। এবিসি কোম্পানি এর বিক্রয় 60 লাখ, কত হাজার টাকা, 60,000 টাকা, এটা পারতেছেন না? বিক্রিত পণ্যের ব্যয় কত? কত? 40,000 টাকা। অপরিচালনায় 2,000 টাকা, অপরিচালন ব্যয় কত? 4,000 টাকা। কর পূর্ব মুনাফা কত? একদম সহজ। বিক্রিত ওই যে আমরা আইবিবনি পুরো ছকটা বলেন না, বিক্রয় কত? 60,000। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেন, 60,000 থেকে 40,000 গেলে কত হবে বলুন তো? 20,000। তাহলে আমার মোট মুনাফা কত? 20,000। মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ 22,000, অপরিচালন ব্যয় 4,000, তাহলে 22,000 থেকে 4,000 গেলে কত হবে? 18,000। তাহলে আমার কর পূর্ব মুনাফা কত হবে বলুন তো? 18,000 টাকা। ব্যাস, নর্মাল আইবিবনিটা করে দিলাম আর কি, 18,000 টাকা। 19 গো কেমন? 18,000 টাকা। অ্যান্সার হবে কত? 18,000। এবার খেয়াল করুন কি বলছে, একদম সহজ না? আয় করের হার 40% হলে কর পরবর্তী নিট মুনাফা কত? ভাই এটা একদম সহজ না? দেখেন এই যে 18,000 টাকার উপর জাস্ট 40% করেন, কত হয় দেখেন। তাহলে দেখেন তো, 18,000 ইন্টু 40%, 7,200। তাহলে আমার কর কত? 7,200। আমার কি বলছে? কর পরবর্তী মুনাফা। তাহলে কি করতে হবে? আমরা জানি কর পরবর্তী নিট মুনাফা কিভাবে বের করতে হয়। এই যে কর পূর্ব নিট ছিল কত? নিট মুনাফা ছিল 18,000। এই 18,000 থেকে 7,200 মাইনাস করেন, তাহলে কর পরবর্তী 18,000 মাইনাস 7,200, 10,800। অ্যান্সার হবে 10,800। ব্যাস। ওকে, ডান। এটা এগুলো একটু দেখেন। ঘোষিত লভ্যাংশ যে অংশ এখনো কেউ দাবি করেনি তাকে কি বলে? ঘোষিত লভ্যাংশের যে অংশ কেউ দাবি করেন না তাকে আমরা বলি দাবিহীন লভ্যাংশ, বা হচ্ছে কি কি বলে, অদাবিকৃত লভ্যাংশ। যে লভ্যাংশটা কেউ দাবি করে না এটাকে আমরা অদাবিকৃত লভ্যাংশ বলি, অথবা দাবিহীন লভ্যাংশ বলি। আর এটা আমাদের জন্য এক প্রকার দায়। কি বলুন তো? এটা অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এটা। আর এটা আমাদের জন্য এক প্রকার কি বলুন তো? এক প্রকার দায়, কারণ এটা আরেকজনের জিনিস। এই যে ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনো কেউ দাবি করে, মানে কি আপনি অ্যাজ এ কোম্পানি হিসেবে আপনি আপনার বলছেন যে আপনার লভ্যাংশ ঘোষণা করছেন, লভ্যাংশ আমি দিব, এটা আপনি সবাইকে সবার অ্যাকাউন্টে ঢুকাই দিয়েছেন, প্রত্যেক শেয়ার হোল্ডারদেরকে। কিন্তু এখনও এরকম একজন দুজন থাকে যারা দাবি করে না, সো এগুলো কোম্পানির এখানে থেকে যায়। তো এটা হচ্ছে আরেকজনের জিনিস, আরেকজনের জিনিস কোম্পানির কাছে রয়েছে, তারপরে এটা এটা দায় অবশ্যই। তাহলে এটা কি হবে? অদাবিকৃত। অর্থাৎ যে লভ্যাংশটা কেউ দাবি করে তাকে বলে অদাবিকৃত লভ্যাংশ। বুঝছেন সবাই? বুঝে গেছে? এরপরে দেখেন, তাহলে একটু সবাই দেখেন এটা কত ক্লাসে পড়াইছিলাম। কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বয়কৃত ব্যয় হিসাবে কি করে দেখানো হয়? এটা কি বলুন তো? মনে রাখবেন, অসমন্বয়কৃত ব্যয়ের আরো কয়েকটা নাম খেয়াল করেন। সেটা হচ্ছে কি? ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, কাল্পনিক সম্পদ। আরো কয়েকটা নাম হচ্ছে কি? অবাস্তব সম্পদ, অবাস্তব সম্পদ। আরো কয়েকটা নাম হচ্ছে কি? ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, অবাস্তব সম্পদ। আর একটা হচ্ছে অসমন্বিত ব্যয়। আর কি? ভুয়া, কাল্পনিক, অবাস্তব, অসমন্বিত ব্যয়। চারটা তো মনে পড়তেছে না, কালকে পড়াইছিলাম তো। ভুয়া, কাল্পনিক, অবাস্তব, আর কি? অসমন্বিত ব্যয়। এই চারটা আপাতত, হ্যাঁ চারটা। এটা কোনটা হবে বলেন তো? দেখেন এটা কি কি হবে? শেয়ার অবহার। ভেরি গুড। শেয়ার অবহারের পাশে লিখে রাখেন
এই যে ঋণপত্রের অবহার, এটাও অনেকে আমরা জানি না, এটা লিখে রাখেন। ঋণপত্রের অবহার, এটাও ঋণপত্রের, যে এখানে লিখতেছি ঋণপত্রের অবহার, ঋণপত্রের অবহার, পত্রের অবহার, ঋণপত্রের অবহার, ঋণপত্রের অবহার। কেমন? আবার কি কেসে বলুন তো? বিলম্বিত, একটু লিখে রাখেন, বিলম্বিত বিজ্ঞাপন। তারপর কি বলুন তো? তারপর কি? প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। কেমন? তারপর কি বলুন তো? তারপর হচ্ছে কি? অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। ব্যাস। এরপর হচ্ছে কি? ব্যাংক চার্জ। সবগুলো বলে দিলাম একদম, যা যা আছে। এই যে ঋণপত্রের অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অবলেখক কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার অবহার। বাস, সবগুলো হচ্ছে কি আমার অবাস্তব সম্পদ। ভেরি গুড। ইভা রহমান কালকে বলছে, দেখছেন ভাই, অলিক সম্পদ। ভেরি গুড, অলিক সম্পদ। দেখছেন মাথা থেকে ধুম করে ছুটে গেছে গা। অলিক সম্পদ, এটা অলিক সম্পদ। গুড গুড রাদি, নতুন 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 পণ্য গবেষণা ভাই। এটা এখানে লাগবে না, ঠিক আছে, বাট এটা লাগবে না এখানে। আচ্ছা খেয়াল করুন, কোম্পানি আইনের অগ্রিম খরচ কিন্তু এটা তো আমরা জানি চলতি সম্পদ, এগুলো বলার কি আছে? হ্যাঁ, এগুলো তো এটা পারবে না সবাই। এটা একটু বলুন তো দেখি, এটা একটু বলে দিই। এবার অল দোষের, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেকগুলোই বলছে। দেখেন এবার খেয়াল করুন কি বলছে। আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য হিসেবে কত টাকা দেখাতে হবে? একদম সহজ। আমাদের এদিকে প্রাপ্য হিসাব কত? 2 লাখ টাকা। আচ্ছা, তারপর 2.5 লাখ টাকা। ক্রেডিট দিকে ওনাদের পড়াশোনা যদি 5,000 টাকা। ওকে, সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নয় এবং ওনাদের পড়াশোনা যদি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করো। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণীতে কি বলছে? বিবরণীতে প্রাপ্য হিসাবে কত দেখাইতে হবে ভাই? একদম সহজ, দেখেন ভালো করে দেখেন। এটা কি করবো? এটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম। প্রাপ্য হিসাব কত বলুন তো? কত দেওয়া আছে প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব দেওয়া আছে 2,50,000। 2,50,000। আচ্ছা, এরপরে স্যার খেয়াল করেন, আমি কি বলতো সমন্বয়ে 10,000 টাকা আদার যোগান, তাহলে 10,000 টাকা। এই যে 10,000 টাকা, বাস। এরপর কি বলছে? তাহলে এই যে মনে রাখবেন স্যার, আর্থিক অবস্থা বিবরণীতে শুধুমাত্র সমন্বয়ের গুলো আসবে, রেওয়া মিলের গুলো আসবে না। রেওয়া মিল আমাদের পাওনা এখানে আসবে না, এই যে এখানে আসবে না। রেওয়া মিল আমাদের পাওনা, আমাদের পড়াশোনা দিতে যাবে। তাহলে প্রাপ্য হিসাব নির্ণয়ে ইবা রহমান, আমি তো আপনাকে চিনি নাই ভাই। ইবা রহমান এটা কোনটা? এটা কোন ইবা ভাই? চিনতেছি না ভাই, সরি। পরিচয় দিলে হয়তো বা চিনবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে স্যার খেয়াল করুন তো ঠান্ডা মাথায়। স্যার দেখেন এখানের মধ্যে আমরা তাহলে কীভাবে করে দেখেন, প্রাপ্য হিসাবের সাথে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে আমরা করার সময় অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি শুধুমাত্র সমন্বয়েরটা নিব। অনাদায়ী পাওনা 10,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চয় কত? 2,000 টাকা। তাহলে কী হবে স্যার বলুন তো? এটা 2,000 টাকা। ওকে, তো দুটোটাই মাইনাস যাবে আমরা জানি। 10 আর 12 মাইনাস করলে কত হবে এখানে? যে 2,38,000। তাহলে অ্যান্সার হবে কত? 2,38,000। অ্যান্সার হবে কত? 2,38,000 তো এখানে নাইও, কিরে ভাই কী বলছে এখানে? অনাদায়ী পাওনা সঞ্চিত 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করো। এনে কত ছিল? ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিত 5,000 টাকা। আচ্ছা, তাহলে 7,000 টাকা নাকি? তাহলে কত হয় এটা? 33। এটা 33 তো অ্যান্সার হবে। 33 তো মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ 33। ওকে ঠিক আছে। মানে স্যার দেখেন এটা একটু টাফ আছে। কি বলছে দেখেন, আমাদের পাওনা সঞ্চিত আগে ছিল কত? 5,000, নতুন করে আসছে 2,000, তাহলে অ্যাড করলে কত হবে? 7,000। তাহলে কি করতে হবে বলুন তো? এটা একটু এখানে এটা ট্রিকি করছে এখানে। দেখেন নর্মালি রেওয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি আসে না, বাট আমাদেরকে কি বলছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিল এটা তো থাকবে, তার সাথে আরো 2 অ্যাড করে 7,000, তাহলে নতুন এটা। তাহলে 2,50,000 থেকে 10,000 মাইনাস 2,40,000, তার থেকে 7 মাইনাস 2,33,000। বুঝছেন? বুঝে গেছে?
আচ্ছা কোচিংয়ে পড়তেন, আচ্ছা মাঝখান দিয়ে মেবি চলে গেছেন হ্যাঁ স্যার ক্লাসে আপনার সাথে ঝগড়া করতো যে ওইটা, আচ্ছা 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 নুসরাত জাহান, আচ্ছা চিন্তা আছে ইবা, হ্যাঁ ইবা ইবা, হ্যাঁ ইবা, ও মনে পড়ছে, ইবা তো লাস্টের দিকে চলে গেছিল। ইবা পরীক্ষা কেমন হচ্ছে ভাইয়া? এটা এটা 2,33,000 হবে স্যার, 2,33,000। কারণ কেন জানেন, এখানে প্রথমে আমি ভাবছিলাম যে হচ্ছে দেখেন আমরা জানি অনাদায় পাওনা সঞ্চিতি আসে না, কিন্তু এই অনাদায় পাওনা সঞ্চিতিটা আবার কি বলছে 2,000 টাকা বৃদ্ধি করে, তাহলে 5,000 সাথে আবার 2,000 অ্যাড করলে 7,000, এটা নতুনটা, এটা পুরাতনটা না। 5,000 টাকা আগের জায়গায় আছে, নতুন করে 7,000 টাকা হবে, বুঝছেন? এই জন্য এটা মাইনাস করতে হবে, 2,33,000 হবে। আচ্ছা এরপরে খেয়াল করতে কি আছে, এগুলো সবাই পারে, এগুলো সহজ, এগুলো একদম সহজ, এগুলো আমরা করাইছি, অনেকবার করাইছি, এগুলো আর করাইতে ইচ্ছা করতেছে না। 15% ব্যাট সহ ক্রয় 60,500 টাকা, ক্রয় ফেরত 3,000 টাকা, ক্রয় প্রদত্ত ভ্যাটের পরিমাণ কত, এগুলো সহজ ভাই। টেস্ট কি করবেন, এরকম ব্যাট সহ ক্রয় থাকলে আমরা জানি 15 ডিভাইডেড 115, 15 ডিভাইডেড 115 কেমন ইন্টু, এখন আমাদের ক্রয় লাগবে এক্স্যাক্ট ক্রয়টা, ফেরতটা মাইনাস কত, তাহলে কি হবে দেখেন তো, 60,500 থেকে 3,000 টাকা মাইনাস করেন, তাহলে কত হবে 57,500, এই যে 57,500। এখন বের করেন কত, 57,500 ইন্টু 15 ডিভাইডেড 115, 7,500, 7,000 আমাদের প্রদত্ত ভ্যাট না, হ্যাঁ 7,500, 7,500 অ্যান্সার। বুঝছেন সবাই? ওকে ডান। সো আমরা স্যার এই চ্যাপ্টারে মোটামুটি এগুলোর বাইরে আর এমসিকিউ আসবে, এখানে অনেকগুলো আছে, এখানে এখানে মোটামুটি হাজার এমসিকিউ, কিন্তু ভাই এগুলো ইম্পর্টেন্ট, আর লাগবে না, অনেকগুলো পারেছি, এখানে অনেকগুলো আছে, দেখছেন অনেকগুলো আছে এখানে, তো সবগুলো আপনারা পারবেন, সবগুলো পারবেন। দেখি কিছু বলার আছে কিনা, সবগুলো ফরাই ফেলছি। সোনিয়া, এই যে মুনাফাবিহীন বিক্রয় আর্থিক অবস্থার মধ্যে কি করতে হবে, ক্রয় থেকে মাইনাস, বিক্রয় থেকে মাইনাস, বলে দিচ্ছি এগুলো পরে কাজে লাগে কেমন। তারপর হিসাব বছরের শেষে ঘোষণা করা হলে কোম্পানি আর্থিক বিবৃতিতে কি প্রভাব পড়বে, রক্ষিত আয় কমে যাবে, একটু মাথায় রাখবেন, মানে হচ্ছে কি লভ্যাংশ দিলে আমার সংরক্ষিত আয় থেকে যাবে, এটা বলে দিচ্ছি কেমন। এরপরে কি আছে দেখেন তো, এরপরে এগুলো তো সবগুলো পারবেন। অবচয়ের পরিমাণ, এই যে এটা একটু দেখেন তো, অবচয়ের পরিমাণ কম দেখানো হলে কি প্রভাব পড়বে, কর দায় বৃদ্ধি পাবে। কম দেখেন স্যার, ভালো করে বুঝাই, একটু করে বলি স্যার, এটা অনেক পারবে না, একটু করে বলি দেখেন। অবচয়, এটা একটু বুঝাচ্ছি দেখেন, অবচয়ের পরিমাণ, অবচয় হচ্ছে একটা কি, আমার অবচয় হচ্ছে এক ধরনের কি আমার ব্যয়, আমার ব্যয় যদি বাড়ে, সরি ভুল হয়ে যাচ্ছে গা, দেখেন অবচয় হচ্ছে একটা কি ব্যয়, আমার ব্যয় যদি কম দেখাচ্ছে, কমলে আমার কি হবে, আয় বাড়বে, আর আমার আয় বাড়া মানে হচ্ছে আমার করের পরিমাণ বাড়া না, আর কর বাড়া মানে হচ্ছে কর দায় বৃদ্ধি পাওয়া, বুঝছেন সবাই? সবসময় ব্যয় কম দেখালে আমার আয় বাড়বে, আর আয় বাড়লে আমার বেশি কর দিতে হবে, আর কর দেওয়া বেশি দেওয়া মানে হচ্ছে কর দায় বৃদ্ধি পাওয়া, বুঝছেন সবাই? পারবেন এগুলা, না পারলে কিছু করার নাই ভাই, না পারলে সারা বছর কি করছেন, যে না পারলে পড়ালেখা করি লাভ আছে? আচ্ছা এটা একটু করাই, হ্যাঁ এটাতে হয়তো পারবেন না, বাজি মনে করছি শেষ, এখনো রয়ে গেছে তো ফালতু, মনে করছি শেষ হয়ে গেছে, বাপ আমার ফাটা সব ব্যথা করতেছে, আল্লাহ পুরা কতগুলো ক্লাস, ও আল্লাহ আকবার, কোমর পা সব ব্যথা হয়ে গেছে ভাই, আর ভাল লাগছে না এভাবে ক্লাস নিতে। দেখেন এটা বলি, হ্যাঁ এটা বলি স্যার, দেখেন পাটা পুরো ছুঁইতে পারতেছি না, ব্যথায় পুরো দেখেন। আচ্ছা এখানে দেখেন কষ্ট করে, এটা একটু টাফ, এটা আরও অন্য জায়গায় আসতে পারে, একটু শিখে নেন স্যার। কি বলছে দেখেন, 15% হারে বিনিয়োগের উপর বার্ষিক সুদের হার 4,800 টাকা হলে বিনিয়োগের পরিমাণ কত, দেখেন স্যার সাধারণত বিনিয়োগ দেওয়া থাকে, বের করতে হয় কি স্যার বলুন তো, বিনিয়োগের উপর সুদের হার, মানে সুদ বের করতে হয়। এখন সুদের হার দেওয়া আছে এবং বার্ষিক সুদের পরিমাণ দেওয়া আছে, প্রাথমিক বিনিয়োগ বের করতে হবে, কেমনে বের করবো বলুন তো, কিভাবে বের করবো?
কীভাবে বের করবে এটা বলুন তো? এটা আমরা স্যার একদম সহজে বের করতে পারি। কীভাবে জানেন? আমরা সেটা সহজে বের করতে পারি হচ্ছে এভাবে। দেখেন এই যে কি বলছে, 15% হারে, তাহলে আমরা বিনিয়োগের সুদ কত? 15%। তাহলে আমরা প্রাথমিক বিনিয়োগ যেটা ছিল এরকম যদি কোনো কিছুর টাকা দেওয়া না থাকে, আমরা সেটাকে বলছিলাম 100 ধরতে। তাহলে এখানে প্রাথমিক বিনিয়োগ আমরা কত ধরবো? মনে মনে 100 ধরবো। 100 মনে মনে কত ধরবো? মনে মনে আমরা 100 ধরবো। কত ধরবো? 100। স্যার দেখেন, আমি ওই প্রাথমিক বিনিয়োগের উপর 15% করেই তো 4800 পাইছি। তার মানে এখানে কয় ভাগের টাকা বলুন তো? এখানে 4800-র মধ্যে কয় ভাগের টাকা? 15 ভাগের টাকা। আমার কয় ভাগের টাকা লাগবে? 100 ভাগের টাকা লাগবে। 4800-কে 15 দিয়ে ভাগ করলে 1 ভাগের টাকা পাবো, 100 দিয়ে গুণ করলে প্রাথমিক বিনিয়োগ পাবো। লিখে করে ফেলেন তো দেখি, একদম সহজ। কী হবে এটা? 4800-কে 4800 ভাগ 15 ইন্টু 132,000। আচ্ছা আমি ইংরেজিতে কেন লিখতেছি? দূর, এটা কী হবে? এটা কোথায়? এটা হবে 32, সরি আবার 32,000 টাকা। লেখাও তো সুন্দর নয় সালা, লেখাটা কখনো ঠিক করতে পারলাম না আমারে। এত 32,000, বাস এই যে 32,000, বুঝছেন সবাই? এরকম দেওয়া থাকলে এভাবে বের করতে হবে। দেখেন জাস্ট মাথা রাখবেন যে এই যে সুদটা যে পাইলাম সেটা কত ভাগ সুদ? 15% করেই তো সুদ পাইছি। আমরা এখানে 15%-এর টাকা, সো এটাকে 15 দিয়ে অর্থাৎ 15 দিয়ে ডিভাইড করেন, 1 ভাগ পাবেন। আমার প্রাথমিক বিনিয়োগ 100%, 100 দিয়ে গুণ করলে আমার 1 ভাগের টাকা বের হবে। বুঝছেন সবাই? গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাইকে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখানে এগুলো সবগুলো পারবেন। এখানে এটাও দেখাইছি, এগুলো পারবেন। আর কোথায় 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 এগুলো পারবেন? এই যে এটাও বলছি না, হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানি আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে? একদম সহজ, কারণ আমরা জানি সকল প্রকার লভ্যাংশ প্রদান করতে সংরক্ষিত আয় বিবরণী। তাহলে কি হবে? সংরক্ষিত আয় কমে যাবে। ওকে ডান। এরপরে এটা 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 বাজি চিপে করে দিই, মানে মাছ সরিয়ে দিতে আমি চাচ্ছি বন্ধ করতে, কিন্তু এটা চলে আসতেছে এখানে। চালানি কারবারে প্রেরিত পণ্য কত? 15,000 টাকা। উক্ত পণ্যের মূল্য 20,000 টাকা বিক্রয় করা হয়। এজেন্টের কমিশন 5% লাভ কত টাকা? এটা একদম সহজ। প্রথম কাজ হচ্ছে বিক্রয় মূল্য লিখে ফেলেন। বিক্রয় মূল্য কত? 20,000 টাকা। ওকে, দেখেন আমাদের লাভ কত মনে রাখবেন। এখানেই জাস্ট মাথায় রাখতে হবে কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করবেন। মাইনাস করার পরে কমিশন মাইনাস করবেন। সেটা মাইনাস করার পর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার লাভ। কারণ আমার পণ্যের ক্রয় মূল্য ছিল কত হাজার? 15,000। তাইলে 20,000 টাকা পুরোটা তো আমার লাভ না, এটা হচ্ছে আমার আয়। তাহলে আমার এই 20,000 টাকা থেকে আমি আগে ক্রয় মূল্য মাইনাস করবো। তাহলে কত হবে বলুন তো স্যার? আমার আয় কত হয়েছে টাকা? এখান থেকে আমার লাভ মনে হচ্ছে 5,000 টাকা, কিন্তু আসলে 5,000 টাকা লাভ না, কারণ বিক্রয় কর্মীর কমিশন 5%। এখন অনেকে ভুল করে, অনেকে মনে করে যে এই 5%টা এই যে নিট লাভের উপর দেবো। না স্যার, এটা ভুল কথা। বিক্রয় কর্মী কমিশন সবসময় বিক্রয় উপর ধরতে হয়। তাইলে এটা 20,000 টাকার 5%। তাইলে চালানি কারবার প্রেরিত পণ্যের ক্ষেত্রে কিভাবে বের করতে হবে? বিক্রয়ের প্রথমে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করবে। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। চালানি কারবার প্রেরিত পণ্য কিভাবে করবেন দেখেন। কিভাবে করবেন? প্রথমে বিক্রয়ের টাকা লিখবেন, এই যে বিক্রয়ের টাকা লিখলাম। এরপরে ওই পণ্যের ক্রয় মূল্য লিখলাম, বুঝছেন? লিখলাম, কত টাকা বের হলো? 5,000 টাকা। কমিশনটা কেমনে বের করবো? এই যে 20,000 টাকার উপর 5% করেন, 10% হচ্ছে 2,000, 1% 1,000। তাইলে ওর কমিশন কত টাকা বলুন তো? 1,000 টাকা। এটা হচ্ছে ওর কমিশন। কমিশন তাহলে কত হবে? টোটাল 4,000 টাকা। বাস, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লাভ। সবাই বুঝছেন? এটা বুঝে গেছে? বুঝে গেছেন একটু বলুন তো, বুঝে গেছে কিনা? বুঝছেন সবাই? বলুন তো বুঝে গেছে কিনা? ওকে স্যার, আজকে আর নেওয়া সম্ভব হচ্ছে না, কোমরে যথেষ্ট ব্যথা হয়ে গিয়েছে, কোমর অনেক ব্যথা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ইনশাল্লাহ আগামীকাল 3টার দিকে আপনাদের সাথে আবার দেখা হবে। এবং আগামীকালের অ্যাকাউন্টিং ক্লাসটা মানে শেষ ফাইনাল রিভিশন ক্লাস যেটা, সেটা হচ্ছে আমি
রাত 9টায় নিব। সো আগামীকাল আমি রাত 9টার দিকে অ্যাকাউন্টিং ক্লাস নিব, 7টার দিকে যুক্তিবিদ্যা ক্লাস হবে, মনে থাকবে। বিকাল 3টায় দেখা হবে, তখন হচ্ছে আমরা অনুপাত বিশ্লেষণ করব, উৎপাদন ব্যয় করব, এরপর হচ্ছে লিভো ভিভোটা একটু দেখাই দিব, কথা বুঝতে পারছেন। সো আজকে আর না, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক অনেক বেশি সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলে, পরীক্ষা অনেক বেশি ভালো হোক। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। পিডিএফটা এখনই দেওয়া হবে প্রিশঙ্কর। এই চ্যাপ্টার থেকে মনে রাখবেন, এই চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ করাইছি, যেগুলো হচ্ছে উৎপাদন ব্যয় চ্যাপ্টারেও আছে, তো মাথায় রাখবেন, কেমন? ওকে, আল্লাহ হাফেজ।